যারা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে চান্স পাইতে চাও, জিকে তাদের জন্য একটা ট্রাম্প কার্ড। তুমি জিকে তে ভালো করো, তোমার চান্স নিশ্চিত হবে। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি ভালো সাবজেক্টে পড়তে চাও, আইন বিভাগ বা ইংরেজি যে কোনো সাবজেক্টে পড়তে চাও, সেই ক্ষেত্রে তোমার মেরিটকে আগায় নিতে জিকের কিন্তু কোনো বিকল্প নাই। কারণ বাংলা ইংরেজিতে তুমি দুইটা মেলায় হচ্ছে এমসিকিউর পরীক্ষা দিবা 30, কিন্তু তুমি শুধুমাত্র জিকেতেই পরীক্ষা দিবা হচ্ছে এমসিকিউতে 30। এবং জিকে যদি একটু তুমি বুঝে বুঝে সিস্টেমেটিক্যালি পড়তে পারো, জিকে তো ভাই টপিক অনেক, সব তো পড়ার সময় নাই, বাট যেই টপিকগুলো থেকে আদতে প্রশ্ন আসতে পারে এইটা একটু বুঝে যদি পড়াশোনা করতে পারো, জিকেতে তুমি 25+ নম্বর পেতে পারো। এবং আমার এরকম নিজের অনেক ফ্রেন্ডই আছে যারা 30-এ 30 পাইছে। সো ইট ইজ পসিবল, জাস্ট একটু সিস্টেমেটিক্যালি পড়তে হবে, বুঝতে হবে কোন টপিক ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট। সো এইটার জন্য আমি তোমাদের এই একটা ক্লাসে 5 বছরের কোয়েশ্চেন সলভ করে দেবো। বিগত 5 বছরে যত ধরনের প্রশ্ন আসছে, কিভাবে তোমরা হচ্ছে টপিক ম্যাপিং করবে, আমি তোমাদের এটা করে দিব বেসিক্যালি। যে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা শুধু যে সলভ করব এই বিষয়টা কিন্তু একদমই এরকম না। আমরা হচ্ছে অ্যানালিসিস করব। আমরা কি করব? আমরা হচ্ছে অ্যানালিসিস করব, মানে বিশ্লেষণ করব কিভাবে প্রত্যেকটা টপিক কোথা থেকে আসছে, এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে, এই কোশ্চেনটা এই টপিক থেকে অন্য কিরকম কোশ্চেন আসতে পারতো ঘুরায় ফেরায়। এরপরে প্রত্যেক বছরের কোশ্চেন সলভ করার শেষে, বিশ্লেষণ করার শেষে আমরা হচ্ছে টপিক ম্যাপিং দেখবো। এবং এরপরে হচ্ছে 5টা বছরের যখন আমার সলভ করা শেষ হয়ে যাবে, আমরা কি করব? ওই 5টা বছরের যে টপিক ম্যাপিং সেটাকে আমরা মার্চ করব এবং আলটিমেটলি একটা সাজেশন আমি তোমাদের দিব, যেইগুলো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আমি তোমাদেরকে মোটামুটি 80% শিওর দিয়ে বলতে পারি যে তোমরা কমন পাবা ফর শিওর। জাস্ট পুরোটা দেখো ভিডিওটা, আর কোনো ধরনের ভিডিও এই রিলেটেড দেখতে হবে না। এবং তোমরা কিন্তু মানবিক হও বা হচ্ছে যে কোনো শাখার হও না কেন, বি ইউনিটে পরীক্ষা দিলে জিকে সেম কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করি একদম প্রথম কোয়েশ্চেন থেকে। এটা হচ্ছে গত বছরের, মানে হচ্ছে যারা এসএসসি 25 ব্যাচের ছিল তাদের জন্য। তোমরা হচ্ছে এই বছর পরীক্ষা দিবা, অর্থাৎ 26 ব্যাচ। সো দেখো 25 ব্যাচের কোয়েশ্চেনটা থেকে আমি শুরু করি। এবং আলটিমেটলি আমি আরেকবার তোমাদের বলে নিই, আমার এই ক্লাসের কিন্তু উদ্দেশ্য এটা না যে আমি তোমাদেরকে এই যে অ্যান্সারগুলো যেগুলো, এই অ্যান্সারগুলো যে আমি তোমাদেরকে মুখস্থ করাবো, আমাদের এই পুরো ক্লাসের উদ্দেশ্য কিন্তু এইটা না। আমরা কি করব? আমরা হচ্ছে অ্যানালিসিস করব। অ্যানালিসিস মানে হচ্ছে আমরা কি করব? আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের টপিকটা আইডেন্টিফাই করার ট্রাই করব, ঠিক আছে? টপিক আইডেন্টিফাই করার ট্রাই করব এবং এই টপিকগুলো কিভাবে পড়তে হবে, অন্য কিরকম কোয়েশ্চেন আসতে পারতো, সাম্প্রতিক নিয়ে কথা হবে, সাম্প্রতিক থেকে কোন টাইপের প্রশ্ন আসে, এইগুলা নিয়ে আমরা কথা বলবো বেসিক্যালি, ঠিক আছে? সো দেখো শুরু করি। প্রথম কোশ্চেনটা আসছিল 1971 সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাহলে দেখো আমাদের যখন একটা কোয়েশ্চেন পড়বো, এখানে একটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে ভাই আমি কোয়েশ্চেন ব্যাংক কিভাবে সলভ করব। কোয়েশ্চেন ব্যাংক সলভ করা এই কথাটাই বলা উচিত না। কোয়েশ্চেন ব্যাংক তুমি অ্যানালিসিস করবা, তুমি সলভ ক্যান করবা, তাই না? সো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস তুমি কিভাবে করবা এবং সেই প্রসিডিউর এভাবে হচ্ছে আমি তোমাদের সেই একই প্রসিডিউর হচ্ছে এটা পুরোটা সলভ করব সেটা বলে দিচ্ছি। সো আমার প্রথম যখন প্রশ্নটা আমি পড়বো, তখন আমার মূল উদ্দেশ্য থাকবে এই কোয়েশ্চেনটা, এই যে প্রশ্নটা আসলো, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, কোন টপিক থেকে আসছে ব্রডলি সেইটা আইডেন্টিফাই করা ট্রাই করা। তাহলে এইখানে খুব সহজ আইডেন্টিফাই করা। দেখো এখানে 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্রে, তার মানে এইখানে কিন্তু আমরা খুব ইজিলি টপিকটা বুঝতে পারতেছি যে এইটা মুক্তিযুদ্ধ থেকে আসছে, তাই না? এই প্রশ্নটা আসছে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে। স্বাধীনতার ঘোষণাপত্র থেকে শুরু করে আমরা যখন 70-এর নির্বাচন বলি বা এর আগে পিছের কাহিনী বলি, এই সমস্ত কিছু পরে কিসের মধ্যে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে। তাহলে এখানে আমাদের উদ্দেশ্যটা কি? দেখো অপশনের দিকে ভাই তোমার তাকাইতেই হবে না। তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, তোমার অপশন দেখারই দরকার নাই। আমি বলবো তোমার এখানে অ্যান্সারই দেখার দরকার নাই। তুমি কি দেখবা? তুমি জাস্ট কোশ্চেনটা দেখো, দ্যাটস ইনাফ যে এটা কোন টপিক থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? তারপরে আমরা অ্যান্সারগুলো দেখবো ডেফিনেটলি, এবং এই অ্যান্সারগুলো দেখার ক্ষেত্রে কয়েকটা টিপস আমি তোমাদেরকে দিব। বাট ইনিশিয়ালি টপিকটা বুঝতে পারলাম, তাহলে আমার কি কাজ হবে? আমার কাজ হবে আমার হাতে একটা নোট খাতা থাকবে। তোমার হাতে তোমার যদি নোট খাতা থাকে অলরেডি, তাহলে সেটা নিয়ে বসো। প্রথমত আমাদের এখানে নোট খাতা কিরকম থাকবে? 2025-26, রাইট? 2025-26 সেশনে যারা পরীক্ষা দিচ্ছে তাদের। তাহলে এই সেশনে তোমার প্রথম টপিকটা কি পাইলা? মুক্তিযুদ্ধ। তুমি সুন্দর করে এভাবে লিখবা মুক্তিযুদ্ধ, ঠিক আছে? লিখলা। এরপরে তুমি এখানে লিখবা তুমি একটা প্রশ্ন পাইছো। এরপরে যদি আমরা আরো প্রশ্ন পাই মুক্তিযুদ্ধ নিয়ে, সুন্দর করে +1 দিয়ে দিবা, ঠিক আছে? এই প্রসিডিওরটা তোমরা হাতে একদম সুন্দর করে এভাবে বসো না, খাতা কলম নিয়ে বসো, এভাবে করে তুমি ফলো করবে। আমি প্রত্যেকটা টপিক বলবো, এভাবে করে লিখে রাখবা, ঠিক আছে? তাহলে মুক্তিযুদ্ধ একটা আমরা পাইলাম। এখন আসো এখানে একটু সমাধানটা আমরা দেখি। এখানে কি বলছে? বাংলাদেশের স্বাধীনতার
ঘোষণাপত্রে, তার মানে কোশ্চেনটা একটু ডিপ আসছে। সুতরাং আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে কোশ্চেন কিন্তু একটু ডিপ হইতে পারে। একদম ভাষা টপিক থেকে তো প্রশ্ন তোমার আসবে না। বিগত বছর কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, তোমাদের সময় এক্সপেক্ট করতে পারো কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হবে, কারণ বিসিএস পরীক্ষাগুলো হলো, বিভিন্ন জব হচ্ছে পরীক্ষাগুলো হইলো, এখানে কিন্তু কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড করে ফেলছে। তোমরা হয়তো দেখো না এই কোয়েশ্চেনগুলো, না দেখাটাই স্বাভাবিক, বাট আমি তোমাদের একটা ধারণা দিলাম। সুতরাং এখানে কোয়েশ্চেনটা আসছে ঘোষণাপত্রে কোন বিষয়কে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছিল। ভেরি ডিপ একটা কোয়েশ্চেন। আমরা কি পড়ি বলো তো? আমরা এই স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে মেনলি কি পড়ি? কে ঘোষণা করছিল, রাইট? কোন লোক হচ্ছে ঘোষণা করছিল, কত তারিখে ঘোষণা করছিল? এই কোশ্চেনটা কিন্তু পুরাটাই ডিফারেন্ট একটা জন্য, ঠিক আছে? একটু ডিটেলস না পড়লে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু পারার কথা না। তাহলে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এতগুলো কথা বলার পেছনে কারণ হচ্ছে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যেই টপিকগুলো আসে। দেখো, মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্ন আসবে আমরা সবাই জানতাম, তার মানে যেই টপিক থেকে প্রশ্ন আসে সেটাকে একটু ইন ডেপথ পড়াশোনা করা ঢাকা ইউনিভার্সিটির জন্য। মানে এই যে সরকার ব্যবস্থা যখন পরিবর্তন হইলো, এরপর থেকে একটু ইন ডেপথ নলেজ আমাদের প্রয়োজন হবে, সবগুলার না, যেগুলো আসে, ঠিক আছে? ওকে, তাহলে এইখানে আমাদের অ্যান্সারটা কোনটা ছিল? অপশন পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নাই, তোমার সময়েরও দাম আছে, আমারও আছে। অ্যান্সারটা হচ্ছে ডি। আমাদের এইখানে মূল নীতিগুলো ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ঠিক আছে? এবং এই জায়গাতে মনে রাখতে হবে আমাদের যে বাকিগুলো অপশনগুলোর মধ্যে দেখবে কয়েকটা পয়েন্ট, যেমন সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, এই জিনিসগুলো কিন্তু আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছিল। হ্যাঁ, তৎকালীন যে ৭২-এর যে সংবিধান ছিল, এই সংবিধানে কিন্তু এটা অ্যাড করা হয়েছিল, কিন্তু আমাদের আলটিমেটলি এই অপশনটা অ্যান্সার হবে না। এগুলো দেখে অনেকে সি অ্যান্সার করে আসছে, বাট অ্যান্সার কিন্তু ওইটা না। আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? ওকে, এর পরবর্তী কোশ্চেনটায় চলে যাও। বাংলাদেশের সঙ্গে ব্রিক্স এর বর্তমান সম্পর্ক কি? দুইটা পয়েন্ট এখানে খেয়াল করো কোশ্চেনটার মধ্যে, একটা হচ্ছে বর্তমান আর একটা কি ব্রিক্স। ব্রিক্স হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা। কি? ব্রিক্স হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা। এই ব্রিক্স এর সাথে বাংলাদেশের সম্পর্ক কি? তাহলে প্রথম টপিকটা এখানে আমরা যে আইডেন্টিফাই করতে পারি সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, সেটা হচ্ছে আন্তর্জাতিক, লিখে ফেলো, আন্তর্জাতিক সংস্থা। এবং সেকেন্ডলি আমরা যেটা আইডেন্টিফাই করতে পারি সেটা হচ্ছে বর্তমান, তার মানে সাম্প্রতিক। তার মানে কি বলতো? এই যে ভুল লিখছে, তার মানে সাম্প্রতিক। কি অবস্থা? তার মানে সাম্প্রতিক। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সাম্প্রতিক নিয়ে আমি একটু এখন কথা বলবো, ভেরি 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 ইম্পর্টেন্ট, মাথার মধ্যে ঢোকায় রাখবো। এবং এই একটা জিনিস আমি সাম্প্রতিক নিয়ে যদি তোমাকে বলবো, এই জিনিসটা যদি তুমি একটু মাস্টার করতে পারো, মানে এই জিনিসটা যদি তুমি মাথার মধ্যে রাখতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি, এবং আমি 100% গ্যারান্টি দিচ্ছি, তুমি জিকেতে 25+ নম্বর পেয়ে বসে আসো, এবং তোমার তাতে কোনো পেইনই হবে না, বলতেছি। সো এখানে এটা প্রশ্নটা আসছে কোথা থেকে? সাম্প্রতিক। সো দেখো, আমাদের সাম্প্রতিকটা, আমি এটা কেটে দিচ্ছি, আশা করি লিখছো। সো আমাদের যে সাম্প্রতিকটা, এই সাম্প্রতিকটাকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করব। অলওয়েজ খেয়াল করো, একটা হচ্ছে ডিরেক্টলি যেটা আসবে আমাদের, সেটা হচ্ছে ডিরেক্ট রিসেন্ট বা ডিরেক্ট সাম্প্রতিক, আরেকটা হচ্ছে ইনডিরেক্টলি যেটা আসবে, আরেকটা হচ্ছে ইনডিরেক্টলি যেটা আসবে। এখন ডিরেক্ট সাম্প্রতিক মানে কি? ধরো বাংলাদেশের সাথে ব্রিক্সের, ধরো বাংলাদেশের সাথে নতুন করে ব্রিক্সের সদস্যপদ পাইছে। সো বাংলাদেশ কত সালে, এই বছর ধরো পাইছে, সো প্রশ্ন আসতে পারে বাংলাদেশ কত তারিখে বা সালে হচ্ছে ব্রিক্সের সদস্যপদ পাইছে, রাইট? তাহলে এই জিনিসটা তোমার হলো ডিরেক্ট দিকে, একটা ইনফরমেশন থেকে ডিরেক্টলি একটা কোশ্চেন তোমাকে করে দিল। আরেকটা জিনিস আসে এভাবে ইনডিরেক্টলি। ইনডিরেক্টলি কিরকম আসতে পারে? দেখো, আলোচনায় কি আছে? আলোচনায় আছে ব্রিক্স এবং বাংলাদেশের সম্পর্ক, যে ব্রিক্স বাংলাদেশ ব্রিক্সের সদস্যপদ লাভ করছে, এই কথাটা আলোচনায় আছে, এবং আমরা জানি কয় তারিখে লাভ করছে। কিন্তু আমাদের কিন্তু এতটুকু জানলে হবে না, আমাদের কি জানতে হবে? আমাদের ওই ব্রিক্সটা যেহেতু আলোচনায় আছে, আমাদের ওই ব্রিক্স সম্পর্কে কিছু বেসিক তথ্য জানতে হবে। কি বললাম? ওই ব্রিক্স সম্পর্কে কিছু বেসিক তথ্য জানতে হবে। দিস ইজ কল্ড ইনডিরেক্ট জিকে। এম আই ক্লিয়ার? ডিরেক্টের সাথে রিলেট করে আমাদের যে কিছু বেসিক তথ্য, এই বেসিক তথ্যটাকেই আমরা ইনডিরেক্ট হিসাবে ধরবো। এবং তুমি যদি পুরো কোয়েশ্চেনগুলো দেখো, এভরি কোয়েশ্চেন ভাই, সবগুলো কোনো না কোনো ভাবে তোমার এই ডিরেক্ট জিকের সাথে রিলেটেড, অর্থাৎ ইনডিরেক্ট জিকে। এম আই ক্লিয়ার? সুতরাং আমরা পড়ার সময় এই জিনিসটা সবসময় মাথায় রাখবো, যেই জিনিস আলোচনায় থাকবে সেই জিনিস সম্পর্কে গোড়ার কিছু তথ্য জানবো। যেমন আমরা এখানে কিরকম তথ্য আমরা জানতে পারি, আলোচনায় ধরো এই জিনিসটা আছে, আমরা জানতে পারি ব্রিক্সের সদস্য সংখ্যা,
ব্রিক্স কি ধরনের কাজ করে, ব্রিক্সের সাম্প্রতিক কোনো সম্মেলন আছে কিনা, ব্রিক্সের হচ্ছে বর্তমান সদস্য সংখ্যা কত, প্রাতিষ্ঠাকালীন যে সদস্য সংখ্যা সেগুলা কত ছিল, এই ধরনের কিছু তথ্য আমাদের জানতে হবে। Am I clear? তাহলে এখান থেকে দুইটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে সাম্প্রতিকের ব্যাপারটা কিভাবে প্রশ্ন আসে, আরেকটা হচ্ছে তোমার আন্তর্জাতিক সংস্থা। বুঝতে পারছো? আন্তর্জাতিক সংস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সংস্থা ইজ এ 3 স্টার। লাস্টে দেখবা আমি হচ্ছে নিজে ম্যাপিং করে রাখছি যে এখানে কয়টা প্রশ্ন আসছে, এটা লাস্টে দেখবা। সো ব্রিক্সের সাথে সম্পর্কটা ছিল হচ্ছে এটার অর্থনৈতিক সহযোগী দেশ, কিন্তু ব্রিক্সের সদস্য দেশ কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্য না। বাংলাদেশ ব্রিক্সের আন্ডারে যে একটা ব্যাংক আছে এনডিবি, সেই এনডিবির সাথে হচ্ছে বাংলাদেশ সেই এনডিবির হচ্ছে মানে সদস্য, তার মানে হচ্ছে অর্থনৈতিক সহযোগী দেশ। এটা কিন্তু কোনোভাবেই সদস্য না, অনেকে পূর্ণ সদস্য দিয়ে চলে আসছে, এটা ভুল ছিল। ওকে, এরপরে রিভারকে SJWFS লেখা হয় যদি, তাহলে ঢাকাকে কিভাবে লেখা হবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং একটা ওয়ার্নিং সাইন এখানে দিয়ে রাখো। কেন ওয়ার্নিং সাইন এখানে দিতে হবে আমাদের, এই প্রশ্নটা আসছে আইকিউ থেকে বা মানসিক দক্ষতা থেকে। মানসিক দক্ষতা থেকে তুমি যদি বিগত বছরগুলোর প্রশ্ন দেখো, আমরা সামনে দেখব, সেখানে এই মানসিক দক্ষতা থেকে প্রশ্ন হয় না, এইটার ইনফ্লুয়েন্স খুবই কম, মানে আসে না বললেই চলে। এগুলো কোথায় আসে? এগুলো আমরা দেখছি চট্টগ্রাম ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় আসে, এগুলো আমরা দেখছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এই জিনিসের রিলেভেন্স কিন্তু ছিল না। তাহলে এই জিনিস থেকে গত বছর প্রশ্ন আসছে। এবং আমি তোমাদেরকে একটা কথা বলে নেই, এই আইকিউ নিয়ে তোমাদের ভয় নাই। আইকিউ আমরা শিখবো, এমন ভাবে শিখবো যে এই আইকিউ আমাদের এট দ্য সেম টাইম চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যত জায়গায় আসবে সমস্ত জায়গায় হচ্ছে তুমি কমন পাবা। আইকিউ কমন দেওয়ার দায়িত্ব আমার। তোমরা যারা যারা আমাদের হচ্ছে পেইড ব্যাচ সম্পর্কে জানো না, যারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে চাচ্ছ, এট দ্য সেম টাইম তোমরা হচ্ছে সকল ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ, তাদের ওই ব্যাচের জন্য আমি হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। আমাদের ওই ব্যাচে ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের সব ইউনিভার্সিটি প্রিপারেশন তুমি কিন্তু নিতে পারবা। সুতরাং এটা নিয়ে প্যারা নাই, এইগুলো আমি হচ্ছে তোমাদের দেখে নিব। সো আমাদের মেইনলি যেটা বললাম, আইকিউ থেকে প্রশ্ন আসতো না, বাট এইবার আইকিউ আমাদের পড়তে হবে। তাহলে আমাদের কি লিখবো, আইকিউ থেকে একটা কোশ্চেন অলরেডি আসছে, খাতার মধ্যে লিখে ফেলো, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা আমরা সলভ করাই যে দেখো আইকিউ গুলা কিরকম হয়, আমরা একটু সলভ করে এটা দেখি। যদি তোমার রিভারকে SJWFS লেখা হয়, তাহলে ঢাকাকে কিভাবে লেখা হবে, প্যাটার্নটা ধরায় দিলে বুঝবে একদম সব। তুমি যদি অলরেডি করে ফেলে, মানে যদি ধরতে পারো, তাহলে তো ভাই জিনিয়াস, খুব ভালো, ভেরি গুড। বা যদি না ধরতে পারো, একটু খেয়াল করো। তুমি দেখো আর এইটার পরের শব্দ আছে হচ্ছে এস, আই এর পরের শব্দ আছে জে, ভি এর পরের শব্দ আছে ডাব্লিউ, ই এর পরের শব্দ হচ্ছে এফ, আর এর পরের শব্দ হচ্ছে এস। তার মানে প্রত্যেকটা ওয়ার্ড এখানে লেখা হয়েছে, এটা কিভাবে কোন প্যাটার্নে লেখা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের পরের শব্দ যেটা বা পরের যে হচ্ছে অ্যালফাবেট সেটা দিয়ে তৈরি করা হয়েছে। আর এর জায়গায় এস আছে, আই এর জায়গায় জে আছে। তাহলে ঢাকা কি হবে, ডি এর পরে যেটা হবে সেটা, ডি এর পরে কি আছে, ই আছে, তাই না? এইচ এর পরে কি আছে, আই আছে, এর পরে কি আছে, বি আছে, কে এর পরে কি আছে, এল আছে, এর পর কি আছে, বি আছে। তাহলে তুমি কোশ্চেনের মধ্যে এখন অ্যান্সার খুঁজো, কোনটা, ই এফ, সরি এইচ আই, এটা আই, সরি এইচ আই, ঠিক আছে, ই আই বি, সব জায়গায় আছে, ইআইবি সব জায়গায় আছে। তাহলে এলটা দেখো, ইআইবি এল শুধুমাত্র হচ্ছে এই তিনটাতে আছে, পরেরটা দেখো বি। তাহলে হচ্ছে এখানে অ্যান্সার হবে আমাদের এই যে এইটা। বুঝতে পারছো? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এইগুলা হচ্ছে মানসিক দক্ষতা, এগুলোর প্যাটার্ন থাকে। এখন পরে যদি তোমার এরকম আর সিমিলার একটা কোশ্চেন যদি দেয়, তাহলে তুমি কি সলভ করতে পারবা না? ডেফিনেটলি। এবং এই সিমিলার কোশ্চেন তো তোমাকে দিবে, এরকম কিছু সেম প্যাটার্নের কিছু সিঙ্গেল প্যাটার্ন থাকে। এই প্যাটার্নগুলা যদি একবার শিখে যাইতে পারো, আইকিউতে বাজিমাত করে দিয়ে চলে আসবা, ঠিক আছে? ওকে, দেখো আইকিউ গেল, মানসিক দক্ষতা, যেটা এর আগে আসে নাই কখনো, এখন আসছে। দেখো 1971 সালে মহান মুক্তিযুদ্ধে, তা লিখে ফেলো মুক্তিযুদ্ধ লিখে ফেলো। তুমি তো লিখবা না, তুমি +1 দাও, ঠিক আছে? 1+1, ঠিক আছে? 1+1। তাহলে মুক্তিযুদ্ধ থেকে আমাদের দুইটা প্রশ্ন আসছে, এবং কোশ্চেন ব্যাংক সলভ করার সময় আমরা এই জিনিসটাই ফাইন্ড আউট করব, কোন টপিক এবং কয়টা প্রশ্ন, ঠিক আছে? ওকে, তাহলে মুক্তিযুদ্ধ থেকে কি রকম প্রশ্ন আসছে দেখো। 1971 সালে মুক্তিযুদ্ধের সর্বপ্রথম কোন তারিখে একটা ডেট আসছে, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান বাহিনী। এখন যৌথ অভিযান সম্পর্কে এগুলো ইনডেপথ কোয়েশ্চেন না, এগুলো কিন্তু বেসিক কোয়েশ্চেন, এগুলো থেকে ডেফিনেটলি অ্যান্সার করতে পারছো তোমরা। এটা হবে হচ্ছে 21শে নভেম্বর, ঠিক আছে? ওকে, জুলাই জাতীয় সনদ, এই জিনিসটা তৎকালীন সময়ে সাম্প্রতিক ছিল।
তোমাদের যখন পরীক্ষা হয়েছে এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম যে এখান থেকে কোশ্চেন আসবে, সাম্প্রতিক ছিল, এই জিনিসটা কি ছিল, সাম্প্রতিক। তাহলে এইবার তোমার খাতার মধ্যে লিখবা সাম্প্রতিক, লিখবা 1, ঠিক আছে। এই প্রশ্নটা আসছে সাম্প্রতিক থেকে, তখন জুলাই সনদ ঘোষণা হয়েছে এবং ঘোষণা নিয়ে অনেক আলাপ আলোচনা চলতেছিল। আমাদের মাথার মধ্যে এটা ছিল যে জুলাই সনদ নিয়ে মিনিমাম 1-2টা কোশ্চেন আসবে, এরা আমরা সবাই কিন্তু বুঝতে পারছি। তো এখানে একটা কোশ্চেন চলে আসছে যে এখানে প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কয়বার দায়িত্ব পালন করতে পারবে, এই তথ্য সবাই দিতে পারছে, ঠিক আছে। এটা নিউজও হয়েছে অনেক, আমাদের যে দাদা দাদি আসছিল এরাও হচ্ছে তখন এটা নিয়ে কথা বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া আসলে উচিত না। সো 2বার মানে হচ্ছে 5-5-10 বছর। ওকে, সো বাংলাদেশে কোন জেলায় পাট 61তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে? এখন 61, এই যে জিআই পণ্য প্রতি বছর যেন আপডেট হয়, সো এই আপডেট মানে কি? সাম্প্রতিক। সাম্প্রতিক, তাহলে সাম্প্রতিকের শেষে তুমি আবার দিয়ে দাও 1+1 দিয়ে দাও, রাইট। 61তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে কোনটা বলো তো? এই যে ফরিদপুর। কোন জেলার পাট? ফরিদপুর জেলার পাট। ওকে, মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার লাভ করছে? টপিক কি? টপিক হচ্ছে, খেয়াল করো এখানে টপিক সাম্প্রতিক, এটা ঠিক আছে, কিন্তু টপিক হচ্ছে আমরা এভাবে ম্যাপিং করবো, আমরা ম্যাপিংটা কিন্তু সাম্প্রতিক দিব না, আমরা এখানে ম্যাপিংটা করবো এভাবে যে পুরস্কার ও খেলাধুলা, আমরা ব্রড একটা সাব টপিকে এটাকে ভাগ করব, ঠিক আছে। পুরস্কার ও খেলাধুলা, এইটা আমরা 1 দিব, বাট এখানে ব্র্যাকেটে অবশ্যই আমরা লিখব সাম্প্রতিক রিলেটেড, সাম্প্রতিক রিলেটেড, বা তোমরা এভাবে ইনডিরেক্ট রিসেন্ট এভাবে লিখতে পারো, যেমনি ইচ্ছা লিখতে পারো, সাম্প্রতিক রিলেটেড এটা লিখলেই ভালো হয়। তাহলে আমাদের পুরস্কার খেলাধুলা থেকে আমাদের বেসিক্যালি প্রশ্ন আসে হচ্ছে সাম্প্রতিক রিলেটেড, তাহলে টপিকটা পুরস্কার খেলাধুলা, ঠিক আছে, কিন্তু সাম্প্রতিক রিলেটেড কোয়েশ্চেন। এম আই ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে খুদিবাড়ি। বেসিক্যালি খুদিবাড়ি নিয়ে এখন আসলে আলোচনা করা ঠিক না, আমরা ম্যাপিং করতেছি বেসিক্যালি, এগুলো তোমার খুব একটা কাজে লাগবে না, ডিটেলস আমরা পড়বো, এটা নিয়ে অসুবিধা নাই। খুদিবাড়ি মানে হচ্ছে যারা ওই জলবায়ু পরিবর্তনে সমস্যার মধ্যে পড়তে পারে তাদের জন্য একটা প্রকল্প বেসিক্যালি, ঠিক আছে। ওকে, এরপরে আসো বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নারী পুরুষের সমতার উল্লেখ? আচ্ছা, বেসিক্যালি কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার উল্লেখ আছে? এটা সবাই অ্যান্সার করে দিয়ে আসতে পারছে, এটা বেসিক তথ্য ছিল, এটা সবাই পড়ে গেছে। এখন এখানে টপিকটা কোনটা? এখানে টপিকটা হচ্ছে সংবিধান, বাংলাদেশের সংবিধান, রাইট। এখানে টপিকটা কি? বাংলাদেশের সংবিধান, লিখো 1, ঠিক আছে। বাংলাদেশের সংবিধান হচ্ছে আমাদের টপিক। ওকে, এটা হচ্ছে 28 নম্বর, আমরা জানি। এরপরে আসো, খানার আয় ও ব্যয় জরিপ 2022 অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দারিদ্র? এটা হচ্ছে বরিশাল, এটা সাম্প্রতিক থেকে আসছিল, বুঝছো। এই রিপোর্টটা ওই তৎকালীন সময় প্রকাশিত হয়েছিল, সাম্প্রতিক, হ্যাঁ, বরিশাল। ওকে, সো নিচের কোন জোন অন্য 3 জনের থেকে ভিন্ন? খেয়াল করো, খেয়াল করো, নিচের কোন জোন অন্য 3 জনের থেকে ভিন্ন? লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, এটা হচ্ছে উলফগাং আমাদেউস মোজার্ট, আর একটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। তোমরা যারা একটু জিকে সম্পর্কে জানো বা যাদের একটু আর্টের দিকে হচ্ছে আছে, তারা জিনিসটা ধরতে পারবা। আমাদের এই যে 3 জন, লিওনার্দো দা ভিঞ্চি এর কথা তো সবাই শুনছো, পাবলো পিকাসো গল্প শোনার কথা, অ্যাটলিস্ট পিকাসোর গল্প শোনার কথা, এরপরে হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ, এই 3 জনই হচ্ছেন চিত্রশিল্পী, চিত্রশিল্পী এবং বিখ্যাত আমাদের হচ্ছে চিত্রশিল্পী, বুঝতে পারতেছো, বিখ্যাত শিল্পী। এবার মানে হচ্ছে চিত্রশিল্পী, এখানে এই লোকটা হচ্ছে আমাদের বিখ্যাত একজন সঙ্গীতকার, ঠিক আছে, সুরকার, বেসিক্যালি সুরকার ও হচ্ছে সঙ্গীতকার, দুইটাই, যেটাই বলে। তাহলে এখানে টপিক ম্যাপিংটা কি হবে? এখন দেখো, এখানে আমি একটা কথা বলে রাখি, আমার পোস্টে অনেকে কমেন্ট করছে যে ভাই আপনি কি বলতেছেন, নির্দিষ্ট টপিক থেকে কোয়েশ্চেন আসে, প্রতি বছর তো নতুন নতুন প্রশ্ন আসে, এটা তো নিলে না। এখন এইখানে আমি তোমাদের বলে রাখি, আমাদের টপিকগুলো বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই যে কোয়েশ্চেনের অ্যান্সার না, সেম কোয়েশ্চেন কি আবার আসবে নাকি? বুঝতেছি না তো, সেম কোয়েশ্চেন আসবে না, সেম টপিক আসবে। এই টপিকটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, টপিকটা আইডেন্টিফাই করতে পারি না। টপিকটা কিভাবে আইডেন্টিফাই করবো? দেখো, এইখানে এই টপিকটা কিসের মধ্যে পড়ে, এরা তুমি এখন দেখো, না জানাটা অস্বাভাবিক না। তুমি যদি পুরো সূচিপত্র না পড়ো, একটা জিকের বইয়ের একটা মোটামুটি ধারণা না থাকে, তাহলে তুমি এইটা টপিক খুব সহজে বুঝতে পারবে না। বাট এখানে টপিকটা যেটা হয় সেটা হচ্ছে বিখ্যাত ব্যক্তিবর্গ, বিখ্যাত ব্যক্তিবর্গ এবং তাদের যে কর্ম আছে সেটা,
এটা খুব অল্প একটা টপিক, এটা আন্তর্জাতিক বিষয়গুলিতে আমরা বেসিক্যালি পড়ি, এখান থেকে একটা প্রশ্ন আসছে এবং এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু প্রতি বছর হয়। যেমন ধরো বিখ্যাত হচ্ছে উক্তি, যে বিখ্যাত রিলেটেড কোয়েশ্চেন প্রতি বছর হয়, যেমন হচ্ছে বিখ্যাত উক্তি হইতে পারে, হ্যাঁ বিখ্যাত বই হইতে পারে। এইগুলা আমরা আমাদের যে ব্যাচ আছে প্রাইভেট ব্যাচ, সেখানে আমি তোমাদেরকে পড়াবো। এতক্ষণ পর্যন্ত যেই টপিকগুলো দেখছো এগুলো সব আমি পড়াইছি, আমাদের আগের ব্যাচে সব পড়াইছে, এইবারও পড়াবো, অসুবিধা নাই। যারা এখন পর্যন্ত কনফিউজ আছো নির্দ্বিধায় তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমাদের মেইন টার্গেট তো ঢাকা ইউনিভার্সিটি ফর শিওর। এবং আমি তোমাদের জন্য যে বইটা, আমাদের টোটাল কিন্তু 4টা বই পাবা, বাই দ্য ওয়ে আমি তোমাদের দেখাই দিই। আমি তো হচ্ছে জিকে বইটা একটু দেখাই দিচ্ছি। আমার বিশ্বাস এই জিকে বইটা শেষ মুহূর্তে যদি একবার পড়ে যাও এখান থেকে তুমি কমন পাও। আমি এই বইটা হচ্ছে খুব যত্ন সহকারে ভাই লিখছি। প্লাস আমাদের আরো 3টা বই পাবা এমসিকিউর জন্য, রিটেনের জন্য এই বই সেরা বাংলাদেশে, এটার বিকল্প আসলে তুমি পাবা না। এবং এই 3টা রিভিশনের জন্য শেষ মুহূর্তে দিয়ে যাবা, এখান থেকে কমন পাবা, ঠিক আছে? সো যারা ব্যাচে ভর্তি হবে কমেন্টে তো লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তাহলে টপিকটা আমাদের কি বলতো, বিখ্যাত ব্যক্তিবর্গ এবং তাদের কর্ম। এরপরে আসো পরবর্তীটা চলে যায়, এখানে হচ্ছে বাংলাদেশের বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে। তাহলে স্থানীয় সরকার বলো, তারপরে হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে প্রশ্ন আসুক, আইন বিভাগ নিয়ে প্রশ্ন আসুক, এই সমস্ত কিছু কিসের মধ্যে পড়ে? এই সমস্ত কিছু পড়ে হচ্ছে আমাদের কিসের মধ্যে বলো তো? সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা, আমাদের যে সরকারের যে 3টা যেই বিভাগ আছে, এই বিভাগগুলো সম্পর্কে আলাদাভাবে কিছু তথ্য আমাদের জানতে হবে। 2 স্টার একটা টপিক, বাট এখান থেকে প্রশ্ন কিন্তু চলে আসছে। তাহলে সরকার ব্যবস্থা থেকে একটা চলে আসছে, লিখে ফেলো। এখানে হচ্ছে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে কয়টা? টোটাল 5টা। বেসিক্যালি তোমার ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয় না, তারপরে হচ্ছে উপজেলা, তারপরে জেলা, তারপরে পৌরসভা, তারপরে সিটি কর্পোরেশন, এই যে 5টা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা, ঠিক আছে? এভাবে। এরপরে আসো, কোন দেশ সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান, মানে কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছে? এই জিনিসটা আমরা কিন্তু নর্মাল কমন সেন্স দিয়ে অ্যান্সার করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে সৌদি আরব। আমরা নর্মালি অ্যান্সার করতে পারি, বাট এই জিনিসটা কিভাবে আমরা, এই প্রশ্নটা যে আসছে এটা কমন সেন্সের উপর ভিত্তি করে তো আসে নাই, এটা কোনো একটা রিপোর্ট বা কোনো একটা হচ্ছে প্রতিবেদনের উপরে ভিত্তি করে এটা আসছে। তাহলে এই টপিকটা যেটা আমাদের হবে সেটা হচ্ছে সাম্প্রতিক। বেসিক্যালি টপিকটা সাম্প্রতিক, কিন্তু এই সাম্প্রতিকের মধ্যেও তো কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে প্রশ্ন আসে, রাইট? সো সাম্প্রতিকের মধ্যে কি একটা জায়গা হচ্ছে এরকম রিপোর্ট, সাম্প্রতিক রিপোর্ট বা সমীক্ষা। কি বললাম? সাম্প্রতিক রিপোর্ট বা হচ্ছে সমীক্ষা, এইগুলা থেকে প্রশ্ন আছে। রিপোর্ট বিভিন্ন আন্তর্জাতিক মানে সংস্থার রিপোর্ট হইতে পারে, তারপর বাংলাদেশি বিভিন্ন সংস্থার রিপোর্ট হইতে পারে, জনশুমারি যদি হয়ে থাকে সেইটার রিপোর্ট হইতে পারে। এই জিনিসগুলোর রিপোর্ট হচ্ছে প্রশ্ন আসে। তাহলে এরকম একটা রিপোর্ট থেকেই প্রশ্ন আসছিল যে বাংলাদেশে বর্তমানে সবচাইতে বেশি যেই দেশে প্রবাসীরা যায় সেটা হচ্ছে সৌদি আরব, ঠিক আছে? তাহলে টপিকটা হচ্ছে সাম্প্রতিক, বাট লিখে রাখো সামনে যে রিপোর্ট বা সমীক্ষা, সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট বা সমীক্ষা। ওকে, এরপরে চলে আসুন 1971-এর মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টর? এই সেক্টর ফেক্টর এগুলা একদম বেসিক, এগুলা সবাই অ্যান্সার করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সেক্টর মানে কি? ঢাকা, হ্যাঁ? ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ঢাকা। তোমাদের বিশ্ববিদ্যালয় ওয়াইজ ভাগ করে, জেলা ওয়াইজ ভাগ করছে। তাহলে এটা হচ্ছে কোন জেলা কোন সেক্টরের অধীনে, এটা জানলেই হচ্ছে। এই জিনিসও আমরা মুক্তিযুদ্ধের মধ্যে ফেলাবো। কিসের মধ্যে ফেলাবো? মুক্তিযুদ্ধ। খেয়াল করো, মুক্তিযুদ্ধ বলো বা হচ্ছে তুমি ভাষা আন্দোলন বলো, হ্যাঁ ভাষা আন্দোলন বলো, এই সমস্ত টপিক, এই যে টপিকগুলো দেখা যায়, এই টপিকগুলো কিন্তু শুধুমাত্র যে যুদ্ধের আলটিমেট ক্লাইম্যাক্স সেটা কিন্তু না, এই টপিকের সাথে রিলেটেড হচ্ছে গান, কবিতা, হ্যাঁ, তারপরে বিভিন্ন হচ্ছে রচনা, এটা সিনেমা টিনেমা যা যা হইতে পারে সমস্ত কিছু, এবং যুদ্ধের যে ঘটনা কার্যক্রম আর কি, যেমন এটা একটা কার্যক্রম না, যে সেক্টরে ভাগ করা হয়েছিল, 3টা বাহিনী একসাথে হচ্ছে একত্রিত হয়েছে কবে, এইমাত্র যেটা দেখলাম, এইখানে সমস্ত কিছু পড়ে। তার মানে যখন আমি মুক্তিযুদ্ধের কথা বলতেছি, যখন আমি ভাষা আন্দোলনের কথা বলতেছি, তখন আমি এই সমস্ত কিছুকে বোঝাচ্ছি। গান, কবিতা, রচনা, মানে এই জিনিসগুলোকে কেন্দ্র করে যেই যেই কাহিনী হইছে সমস্ত কিছুকে আমি কিন্তু বোঝাচ্ছি। এম আই ক্লিয়ার? ওকে, তাহলে মুক্তিযুদ্ধ +1, রাইট? ওকে, এরপরে চলে আসো, ও এটা বাই দ্য ওয়ে হচ্ছে 2 নম্বর সেক্টরে ছিল। এরপরে চলে আসো পরেরটাতে চলে যায়, সেক্টর মনে রাখার, সেক্টর কমান্ডার, এগুলো মনে রাখার টেকনিক আছে, ট্রিক্স আছে, শেখাই দিব, অসুবিধা নাই। এরপরে নিচের কোন বিষয়টি জুলাই সনদ 2025 উল্লেখ করা হয়নি? তার মানে কি আবার সাম্প্রতিক? ওই যে বললাম
তোমার জুলাই সনদটা তখন প্রকাশিত হয়েছিল এবং এটা খুবই আলোচিত বিষয়। আমরা এটা আগে থেকে জানতাম যে 1-2টা কোশ্চেন এখান থেকে আসবে, ডেফিনেটলি আসবে। একটা ন্যাশনাল ব্যাপার, একটা রেভলিউশনারি ব্যাপার যে জুলাই সনদ হচ্ছে, আমাদের অনেক দিন অপেক্ষা করছি এটার জন্য, রাইট? সো এই জিনিস আমরা জানতাম এবং সেটাই হয়েছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, কঠিন কোনো প্রশ্ন আসে নাই, ঠিক আছে? এই জিনিস কঠিন কিছু হয়নি। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, তোমার একটা জিনিস যেটা মনে রাখতে হবে, খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং এই ভুলের জন্য আমি নিজে দেখছি আমার এরকম অনেক ফ্রেন্ড, সরি আমি ল্যাপটপটি চার্জ দিচ্ছি, আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা এই ভুল করে আসছে যে ভাই এটা কি করলাম। সেটা কি? একটা ওয়ার্ড। সেটা কি? একটা ওয়ার্ড, এই যে শেষের ওয়ার্ড, হয়নি। এই নিটার জন্য যে কত স্টুডেন্ট হচ্ছে ভুল করে আসছে, ইউ কান্ট ইভেন ইম্যাজিন। সুতরাং এখানে একটা টিপস আমি তোমাদেরকে দিয়ে ফেলি এই সুযোগে, সেটা হচ্ছে অলওয়েজ অলওয়েজ তুমি যখন পরীক্ষা দিবা, এক্সাম হলের টিপস বেসিক্যালি, তুমি পুরো কোয়েশ্চেনটা পড়বা। তুমি কি করবা? তুমি হচ্ছে একদম ফুল যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা পড়বা। ধরো তুমি এই কোয়েশ্চেনটা পড়ছো, এখন তুমি জানো এইটা এই যে এ বা ক নাম্বারটাই হচ্ছে অ্যান্সার, তুমি এটা জেনে গেছো, কোয়েশ্চেনের এই প্রথমটাই হচ্ছে অ্যান্সার, জেনে গেছো, হয়তো বা ওইটা অ্যান্সার, এটা সত্য। বাট তোমার কি করতে হবে? বাকি 3টা অপশনও পড়তে হবে। তাহলে ফুল কোয়েশ্চেন প্লাস অপশন, কি বললাম? ফুল কোয়েশ্চেন প্লাস অপশন, এই জিনিস পড়বা। এই একটা টিপ যদি না ফলো করতে পারো ভাই, তাহলে পরীক্ষা এরকম ঢাকা ইউনিভার্সিটির মতো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ইউনিভার্সিটির, এই জায়গাতে তোমার কিসের পরীক্ষা হয়? এই জায়গাতে তোমার মনে হয় যে তোমার একেবারে সমস্ত মেধার পরীক্ষা হয়ে যায় মাত্র একেবারে 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়? কখনোই না। এখানে পরীক্ষা হয় কিসের? তোমার মানসিক দক্ষতার পরীক্ষা হয়। তুমি কতটা প্রেশার সামলাইতে পারতেছো, কতটা চাপ সামলাইতে পারতেছো, ওই সময়টাতে তুমি কতটা আউটপুট দিতে পারতেছো, এইটা পরিমাপ করা হয় ভাই। বুঝতে পারছো? এমন না তোমার সারা বছর তোমার পুরো মেধা যাচাই করে ফেলতেছে, একদমই বিষয়টা এরকম না। সুতরাং এই ছোট ছোট জিনিস যদি না পারো করতে, ম্যানেজ না করতে, প্রত্যেকটা লাইন ওয়ার্ড খুব সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে গেল এখান থেকে টপিকটা যেটা বললাম, সাম্প্রতিক যেটা টপিক, এখানে হচ্ছে উল্লেখ করা হয়নি কোনটা, দেখো এটা বোধহয় প্রথমটা, আমি অপশন পড়ছি না। চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, এই জিনিস হচ্ছে করা হয় না। নাগরিকরা বাংলাদেশ হিসেবে পরিচিত হবে, এটা আমরা জানতাম। বাংলাদেশ একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, এইটা সমস্ত কিছু আমরা নিউজ চ্যানেলে দেখছি। জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করা, এখন তো 50টা, সো এইটা 100তে উন্নীত করা হবে। এগুলা সব কমন জিনিস ছিল, যারা হচ্ছে এই জিনিসটুকু ধরতে পারছে তারা হচ্ছে এরা খুব সুন্দর করে অ্যান্সার করে দিয়ে আসতে পারছে। ওকে, তাহলে HDI পরেরটাতে চলে যায়। এটি একটি দেশের মূলত কি পরিমাপ করে? HDI যে জিনিসটা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা হচ্ছে UNDP থেকে একটা প্রকাশিত রিপোর্ট। সো আমি যে তোমাদের এইমাত্র বললাম, UNDP কিন্তু একটা সংস্থা, একটা কি সংস্থা বলতে? একটা আন্তর্জাতিক সংস্থা, একটা আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের আন্ডারে, রাইট? জাতিসংঘের আন্ডারে একটা আন্তর্জাতিক সংস্থা, এবং এই UNDP হচ্ছে একটা রিপোর্ট তোমার এই যে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তার মানে সাম্প্রতিক রিপোর্ট যেমন আমাদের জানতে হবে, আন্তর্জাতিক সংস্থার যে মেইন কাজ মূলত কি করে, দেখো এই জিনিসটা কিন্তু আসছে আন্তর্জাতিক সংস্থার বেসিক থেকে। তাহলে UNDP রিপোর্ট ওই বছর প্রকাশিত হয়েছিল, মানে 25 সালে, যখন ওরা পরীক্ষা দিছে 25 সালে প্রকাশিত হয়েছিল। এবং এখানে কিন্তু ডিরেক্টলি ওই রিপোর্টে কি বলছে এরকম কিছু আসে নাই, এখানে আসছে ওই রিপোর্ট নিয়ে মূলত কি, ওই রিপোর্ট কি করে, মূলত কি পরিমাপ করে। সো এখানেও কিন্তু আমরা একটা ইনডিরেক্ট যে জিকে, সেটার একটা হচ্ছে ডেমনস্ট্রেশন এখানে দেখতে পাই। এম আই ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এটা কি পরিমাপ করে আমরা একটু দেখি। এটা পরিমাপ করা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং আয়ের পরিমাণ, ঠিক আছে? একটা দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং হচ্ছে আয়ের পরিমাণ, এটা পরিমাপ করে। এরপরে দরফুর অঞ্চলটি কেন সুপরিচিত? দেখো এখন দেখো, তোমরা যারা যারা এই টপিক ম্যাপিং এ ভুল করো এবং যেটার জন্য জিকে টিচার বা একজন মেন্টর তোমার প্রয়োজন হয়, এই কোশ্চেনটা দেখলে সেটা তোমরা বুঝবা, একটা প্রপার মেন্টরিং প্রয়োজন হয়। সেটা কি? এখন এই দরফুর মানে কি ভাই? এটা যে কোনো অঞ্চল, এটাই তো আমি বুঝি না, এটা কি ধরনের একটা ভাষা? দরফুর অঞ্চলটি কেন সুপরিচিত, এই জিনিসটা তুমি কোন টপিকের মধ্যে ফেলবা বলো তো? এই তুমি এতক্ষণ পর্যন্ত আমি অনেক কথা বললাম, এখন তুমি একটু আমাকে বলো যে এই যে তোমার অঞ্চলটা, এরা তোমার কেন সুপরিচিত? বলতে পারবা? বলতে পারবা না, মানে কেন সুপরিচিত সেটা না, মানে সরি, মানে হচ্ছে কোন টপিক, এটা বলতে কিন্তু একটু কষ্ট হবে তোমার। সুতরাং আমাদের কিছু কিছু টপিক
জানতে হবে, মানে জানতে হবে বলতে আমাদের মেন্টারিং প্রয়োজন হবে এবং সেইগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে আমাদের জানতে হবে। এই অঞ্চলটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী একটা সংঘাত এবং মানবিক সংকটের কারণে বেসিক্যালি এটা পরিচিত। এখানে হচ্ছে সুদানে, এটা বেসিক্যালি কাহিনীটা এই সুদানে আমাদের হচ্ছে, তোমরা জানো দক্ষিণ সুদানে বাংলাদেশের অনেক শান্তি হচ্ছে যে মিশন সেটাও হয়েছে এবং এইখানে এই অঞ্চলটাতে হচ্ছে একটা মূলত সংঘাত চলতেছে, হচ্ছে সিভিল ওয়ার, নিজেদের দেশের মধ্যে মানুষের মধ্যেই হচ্ছে একটা মারামারি। সো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যেই উল্লেখযোগ্য যুদ্ধ বিগ্রহ এইগুলা থেকে কোশ্চেন আসছে এবং দরফুর নিয়ে ডেফিনেটলি এখানে সাম্প্রতিক কোনো একটা কাহিনী ঘটেছিল, দ্যাটস ওয়াই এই কোশ্চেনটা আসছে। এটাকে আমরা ইনডিরেক্ট সাম্প্রতিকের মধ্যে ফেলাবো। নির্দিষ্ট কোনো টপিক যদি বলতে চাই তাহলে হচ্ছে সাম্প্রতিক যুদ্ধ বিগ্রহ, ঠিক আছে? সাম্প্রতিক নানা ধরনের যুদ্ধ বিগ্রহ এইগুলা থেকে কোশ্চেন আসবে। যেমন ধরো অমুক দিন একটা হচ্ছে এক জায়গায় হামলা করছে, ওই অপারেশনের নাম কি? ইরান, ধরো ইরান আমেরিকায় হামলা করছে বা আমেরিকা ইরানে হামলা করছে। এখন এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ওই যে হামলাটা করছে সেই অপারেশনের নাম কি? তাহলে আমাদের টপিকটা কি দাঁড়ায়? সাম্প্রতিক, বাট এটাকে প্রিসাইজলি আমরা বলতে পারি সাম্প্রতিক কোনো যুদ্ধ বিগ্রহ যদি হয়ে থাকে সেটা। এবার ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো এএফসি নারী এশিয়া কাপ 2026-এ জায়গা নিশ্চিত করতে 2025 সালের বাছাই পর্বে বাংলাদেশ নিচের কোন দেশটিকে পরিচিত করেছে? বাংলাদেশের অর্জন, দেখো এটা তো সাম্প্রতিক, বুঝতে পারতেছ, ঠিক আছে? সাম্প্রতিক থেকে যে প্রশ্নটা আসছে এটা তো বুঝতে পারতেছ, এবং সাম্প্রতিক থেকে বলতে ওই যে আমি এর আগে একটা টপিক লিখছো না, খেলাধুলা পুরস্কার, খেলাধুলা ও পুরস্কার, এটা লিখছো না, এরা লিখছো না? সো এই টপিকের আন্ডারে হচ্ছে একটা কোয়েশ্চেন এবং এটা সাম্প্রতিক থেকে আসছে। এবং এইখানে মনে রাখতে হবে যে আমাদের দেশের যা কিছু অর্জন, আমাদের দেশের যা কিছু অর্জন, এই অর্জন অলওয়েজ অলওয়েজ 3 স্টার দিয়ে পড়বা। যেই জিনিস হচ্ছে নিউজ হওয়ার মতো এগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে। ঢাকা ইউনিভার্সিটিতে না আসুক, অন্যান্য ইউনিভার্সিটিতে আসবে। সুতরাং আমাদের যা কিছু অর্জন আছে এই জিনিসগুলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা পড়বো। ওই বছর মিয়ানমারকে হারাইছিল, ঠিক আছে? ওকে, নিচের কোন দেশটি প্যারিস চুক্তিতে সরে এসেছে? এখন চুক্তি, প্যারিস চুক্তি তার মানে কি? আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি। প্যারিস চুক্তি নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল কারণ এটা সাম্প্রতিক রিলেটেড ছিল। এটা সাম্প্রতিক রিলেটেড ছিল কিভাবে? ডোনাল্ড ট্রাম্প যখন প্যারিস চুক্তিটা বেসিক্যালি জলবায়ু সংক্রান্ত, এটা হচ্ছে জলবায়ু চুক্তি, জলবায়ু সংক্রান্ত। এবং তোমরা জানো ট্রাম্প যখন আসে তখন সে বলে যে এইগুলো একেবারে ফেক, একেবারে ধান্দা টান্দা, এগুলা কিছু না, এগুলা সব ভুয়া টুয়া, এবং সে প্যারিস চুক্তি থেকে ইউএসএ কে সরায় নেয়। এটা নিয়ে অনেক মজা, হাসি ঠাট্টা, মিম টিম হচ্ছে আমরা দেখছি, আমরা করছি। সুতরাং এই জিনিসটা সাম্প্রতিকের সাথে রিলেটেড ছিল, বাট আন্তর্জাতিক চুক্তি, ঠিক আছে? এবং এটার সাথে আরো একটা জিনিস রিলেট করা যায়, সেটা হচ্ছে আমাদের বৈশ্বিক যে জলবায়ু সেটা, ঠিক আছে? বৈশ্বিক আবহাওয়া, জলবায়ু, সেগুলো। ওকে, তাহলে এটা যুক্তরাষ্ট্র, বুঝতে পারছো ট্রাম্প আসার পরে এগুলো ইয়া করে দিছে। এরপরে একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? এখন দেখো এই জিনিসটা আমাদের আসার কথা না, এটা তো প্রথমত তো ম্যাথের মধ্যে এটা টপিকটা পড়ার কথা না, তাই না? ম্যাথের মধ্যেই টপিকটা পড়ার কথা, নেভার। তাহলে এই টপিকটা আমাদের যেটার মধ্যে পড়ে কোনটা বলো তো? অলরেডি তোমার খাতায় লেখা আছে, সেটা হচ্ছে আইকিউ, ঠিক আছে? সেটা হচ্ছে আইকিউ। আমাদের এই ধরনের যে কোয়েশ্চেন্স এইগুলা হচ্ছে আমাদের আইকিউর মধ্যে পড়ে। এবং এটা দেখো, একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সময়, কিন্তু ছক্কার মধ্যে তোমার টোটাল কয়টা পিঠ থাকে বলো তো? 6টা পিঠ থাকে, রাইট? তোমার হচ্ছে বিজোড় সংখ্যা কয়টা আছে 1 থেকে 6-এর মধ্যে? 1 3 5, তার মানে 3টা। উপরে রাখো 3, এবার হচ্ছে 3 2 6, 1 2, এটা, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে এটা। ইজি ছিল এগুলা। ওকে, সো পরেরটা দেখো, আইকিউ নিয়ে আমরা কোনো ঝামেলা হবে না, যেটা বললাম। কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ মামলা করেছে? এটা নিয়ে তোমরা আশা করি নিউজটা শুনছিলা, তখন তোমরা ছোট যদিও, বাট এটা খুবই প্রচলিত একটা জিনিস। আমরা এগুলো নিয়ে অনেক কথা বলছি যে তোমার যে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করছে, প্যালেস্তাইনে যে হামলা করছে, এটা নিয়ে নিউজও হয়েছিল। তখন কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা দেশ হচ্ছে মামলা করছিল ফিলিস্তিনের পক্ষে নিয়ে। প্রথম এই দেশটা ছিল হচ্ছে আমাদের, এই যে দেখো কয়েকটা দেশ মিলে, বেসিক্যালি সাউথ আফ্রিকা, এটা হচ্ছে কয়েকটা দেশ ছিল না, সরি, কয়েকটা দেশ সমর্থন করেছিল, বেসিক্যালি করেছিল দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। কোথায় করছিল? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটাও সাম্প্রতিকের মধ্যে। তাহলে আমার টপিকটা কি দাঁড়ালো? সাম্প্রতিক। বুঝতে পারতেছো সাম্প্রতিক কোন কোন জায়গা থেকে কোশ্চেন আছে?
কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, হাইলাইটেড যে বিষয়গুলো, যুদ্ধ বিগ্রহের সাথে রিলেটেড একটা শান্তি, এখানে একটা মানে প্যালেস্তাইনকে সে সাপোর্ট করছে, এখানে তো যুদ্ধ চলতেছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। সাম্প্রতিক রিপোর্ট, বিভিন্ন জায়গার রিপোর্ট, সাম্প্রতিক কোনো অর্জন, গুরুত্বপূর্ণ অর্জন, খেলাধুলা, পুরস্কার টুরস্কার, এই জিনিসগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা বিস্তারিত এগুলো দেখবো, অসুবিধা নেই। ওকে, এরপরে বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে আর একটা চুক্তি, আন্তর্জাতিক চুক্তি আরো একটা চলে আসছে, তাই না? আমরা কিন্তু একটা পাইলাম, এখানে আরো একটা জিনিস আসছে এবং এটার সাথে বাংলাদেশ যেহেতু রিলেটেড, ভেরি 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 ইম্পর্টেন্ট। এখানে অ্যান্সারটা তো অলরেডি দেওয়া, সরি। সো আমাদের তৎকালীন সময় ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানে আমাদের যে গুম, সোজা কথা, হ্যাঁ, এই গুম হচ্ছে আয়নাঘর টায়নাঘর আর কি, এইগুলা প্রতিহত করতে আমাদের এই যেই হচ্ছে কনভেনশনটা, আন্তর্জাতিক কনভেনশনটা, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাক্ষর করেছে, এটা যাতে প্রতিহত করা যায়। গুমটুমের ব্যাপারটা তো খুব কমন হয়ে গেছিল, তাই না? প্রখ্যাত মরমী কবি শিল্পী হাসন রাজার জন্মস্থান কোন জেলায়? এখন তুমি আমাকে প্রশ্ন করো যে ভাই হাসন রাজা মারা গেছে কবে, এই প্রশ্ন কেন আসবে? ওই যে বলছি একদম প্রথমে ইনডিরেক্ট জিকে, তার মানে হাসন রাজা মারা গেছে তো অনেক আগে, এটা সত্য কথা। হাসন রাজার 2025 সালে 171তম মৃত্যুবার্ষিকী ছিল। কি বললাম? মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী ছিল, বা ডিসেম্বর মাসে ছিল, 2025 সালে ডিসেম্বর মাসে ছিল, এটা হচ্ছে মেন কথা। তার মানে হাসন রাজা আলোচনায় ছিল, এই জন্য আলোচনার ডিরেক্ট একটা প্রশ্ন না আসে যে কততম বা কত তারিখ, এই ডিরেক্ট জিনিসটা না আসে, আমার ইনডিরেক্ট একটা কোশ্চেন আসলো কি, হাসন রাজার জন্মস্থান কোন জেলায়? এবার ক্লিয়ার, ইনডিরেক্ট জিকেটা আশা করি ক্লিয়ার হয়েছে, এটা আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? এটা হচ্ছে সুনামগঞ্জ। ওকে, পরেরটা, দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের সবচাইতে বড় সহযোগী দেশ? সেটা হচ্ছে জাপান। এটা আনডাউটেডলি আমরা জানি, জাপানের হচ্ছে একটা হচ্ছে কর্পোরেশন হচ্ছে জাইকা, এটা আমাদের অনেক সহযোগিতা করে। এই যে মেট্রো রেল নিয়ে যারা পড়ছো তারা জাইকার নাম চিনবা। সো জাপান আমাদের অনেক হেল্প করে, বুঝতে পারছো? এই যে অবকাঠামোগত উন্নয়নে ওরা আমাদের অনেক হেল্প করে। এরপরে মেশিন লার্নিং কোনটির উপশাখা? ও বাই দ্য ওয়ে, এখানে এটা কোন টপিকের মধ্যে হচ্ছে তুমি ফালাইতে পারো, এটা তুমি সাম্প্রতিকের মধ্যেই ফালাইতে পারো, এটা তুমি সাম্প্রতিকের মধ্যেই ফালাইতে পারো, বুঝতে পারছো? সাম্প্রতিকের সাথে রিলেটেড ইনডিরেক্টলি। ওকে, এরপরে মেশিন লার্নিং কোনটার উপশাখা? দেখো, মৌলিক জিকে লেখো, মৌলিক জিকে থেকে দু একটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে হয়। মৌলিক জিকে বলতে আমরা কি বুঝি? যেগুলো তোমার এইচএসসি তে ছিল, এইচএসসিতে তোমার যেই বিষয়গুলো ছিল সেইগুলো থেকে যখন কোয়েশ্চেন আসে, কি কি ছিল? এখানে ছিল তোমার জিকে কেন লিখতেছি, এখানে ছিল তোমার আইসিটি, হ্যাঁ, এখানে ছিল তোমার হচ্ছে লজিক, এখানে ছিল তোমার ইকোনমিক্স, এখানে তোমার আরো ছিল সিভিক্স, রাইট? এই টপিক থেকে বিশেষ করে আইসিটি, ইকোনমিক্স, লজিক থেকে জিএসটিতে অনেক কোয়েশ্চেন হয়। আইসিটি, ইকোনমিক্স, এই দুটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এইগুলা তোমার অন্যান্য ইউনিভার্সিটি সিইউ বা অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে জিইউ, এগুলাতে যেহেতু তোমার মৌলিক জিকে ভাই মাস্ট, এটা তো পড়তেই হবে, আলাদা করে কোয়েশ্চেন থাকে। আর তুমি যদি হচ্ছে বি ইউনিট থেকে তুমি যদি হচ্ছে অন্য ইউনিটে পরীক্ষা দিতে যাও, এ ইউনিটে পরীক্ষা দিতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার আইসিটি পরীক্ষা দিতে হবে। আর তুমি যদি সি ইউনিটে পরীক্ষা দিতে যাও ঢাকা ইউনিভার্সিটি, তাহলে কিন্তু তোমার এই যে ইকোনমিক্স থাকতে হবে, ইকোনমিক্স পরীক্ষা দিতে হবে, রিটেনও পরীক্ষা দিতে হবে। তাহলে মৌলিক জিকে ইজ মাস্ট। এম আই ক্লিয়ার? মৌলিক জিকে ইজ মাস্ট। তাহলে মৌলিক জিকে থেকে কোশ্চেন আসে যে মেশিন লার্নিং কোনটার উপশাখা? কৃত্রিম বুদ্ধিমত্তা, যেগুলারে আমি আইসিটি পড়াইছি, এইগুলা এই উত্তর যদি না করতে পারছো, মানে তোমরা তো না, তোমাদের পড়াইনি, বেসিক্যালি হচ্ছে যারা আমাদের 25 ব্যাচের ছিল। ওকে, সো লিভ নো ওয়ান বিহাইন্ড, এটা নিচের কোনটার মূলনীতি? এটা সাম্প্রতিক থেকে কোশ্চেন আসে, সাম্প্রতিক থেকে কোশ্চেন আসছে। এটা সাম্প্রতিক থেকে কেন বললাম? কারণ এটা হচ্ছে আমাদের কোনটা, টেকসই উন্নয়ন লক্ষ্য কোনটা, এসডিজি এর লক্ষ্যমাত্রা। আমাদের 2030 সালের এসডিজি এর লক্ষ্যমাত্রা হচ্ছে 25 সালে এটা প্রণয়ন করা হয়েছিল, এবং সেটার স্লোগান ছিল, এটা বেসিক্যালি ছিল হচ্ছে এল নব, এটা। সো এটার ফুল মিনিং হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, ঠিক আছে? এটা হচ্ছে এসডিজি এর উন্নয়ন, মানে হচ্ছে লক্ষ্য আর কি, বেসিক্যালি মানে এটার হচ্ছে মূলনীতি। সো এই এসডিজি এই জিনিসগুলো সব হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সাথে রিলেটেড, বা আমরা এটাকে ডিরেক্টলি সাম্প্রতিকের মধ্যে ফেলতে পারি। এরপরে আসো, সম্প্রতি কয়টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়? এরা 5টা ছিল, এটাও একটা সম্প্রতি, যেহেতু লেখা আছে দেখো সম্প্রতি, তার মানে এটা সাম্প্রতিক থেকে আসছে। ওকে, এরপরে বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প নিচে কোনটা? এরা 2025 সালে নরসিংদী হচ্ছে ভূমিকম্প, এরা খুবই সাম্প্রতিক একটা কোয়েশ্চেন।
ওকে, এরপরে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হয়? এই জিনিসে সাম্প্রতিকের একটা বিশাল ঝড়, হ্যাঁ সাম্প্রতিক একটা ঝড় তৈরি হয়েছে, সমস্ত জায়গায় সাম্প্রতিক থেকে কোয়েশ্চেন আসে, বুঝতে পারছো? সমস্ত জায়গায় সাম্প্রতিক থেকে কোয়েশ্চেন আসছে। তো এটা দেখো, একটা ফুলকে বাঁচাবে বলে যুদ্ধ করি গানটি রচিত গান, এখানে টপিক কোনটা? এখানে টপিক কি গান? এখানে টপিক কি গান? হ্যাঁ, এখানে টপিক হচ্ছে ভাষা আন্দোলন, সরি এখানে টপিক হচ্ছে ভাষা আন্দোলন, এখানে টপিক হচ্ছে ভাষা আন্দোলন। একটা কোশ্চেনই আসছে, ভাষা আন্দোলন থেকে বেশি আসে নাই। ওকে, এরপরে মুদ্রাস্ফীতি কখন ঘটে? মুদ্রাস্ফীতির জিনিসটা ইকোনমিক্স এর সাথে রিলেটেড, যাদের ইকোনমিক্স সাবজেক্টটা ছিল, রাইট? তার মানে অর্থের যোগান বৃদ্ধি পায়, এগুলা নিয়ে আমরা পড়বো যখন মৌলিক জিকে পড়বো। সো গেল, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এখন টপিক ম্যাপিংটা হচ্ছে একবার একটু দেখে ফেলো, ঠিক আছে? একবার একটু দেখে ফেলো। সাম্প্রতিক থেকে মোটা দাগে 9 থেকে 10টা প্রশ্ন আসছে এখানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে 2টা কোশ্চেন আসছে আমরা দেখছি, বাংলাদেশের সংবিধান থেকে একটা কোশ্চেন আসছে দেখছি, আন্তর্জাতিক সংস্থা 5টা কোশ্চেন আসছে ভাই, 5টা কোশ্চেন আসছে, ক্যান ইউ ইমাজিন? এবং সাম্প্রতিক রিলেটেড কিন্তু। বিখ্যাত ব্যক্তি তাদের কর্ম থেকে একটা কোশ্চেন আসছে, সরকার ব্যবস্থা থেকে একটা কোশ্চেন আসছে, বাংলাদেশের 3 বিভাগ যেটা। খেলাধুলা ও পুরস্কার কই গেল, কি হলো? খেলাধুলা ও পুরস্কার সাম্প্রতিক রিলেটেড একটা কোশ্চেন আসছে, আন্তর্জাতিক চুক্তি থেকে 3টা কোশ্চেন আসছে, মৌলিক জিকে থেকে 2টা কোশ্চেন আসছে, মানসিক দক্ষতা থেকেও 2টা কোশ্চেন আসছে, আবহাওয়া জলবায়ু এবং ভাষা আন্দোলন থেকে একটা কোশ্চেন আসছে। বুঝতে পারছো? একটু ফ্লাকচুয়েট করতে পারে তোমার আমার সাথে, মানে এতক্ষণ যেটা বলছি এখানে হয়তো এক দুই এক ফ্লাকচুয়েট করতে পারে, সো এখানে বেশি ফ্লাকচুয়েট করবে না, এটা ঠিক আছে। ম্যাপিং যেটা করছি আমি একটু তাড়াতাড়ি করছি, তোমাদের যেহেতু দ্রুত শুরু করে দিতে হবে, সেই জন্য আশা করি এটা ঠিক আছে। ঠিক আছে, তোমাদের সাথে মিলাই নেবা, তোমরা তো লিখছো খাতায়, রাইট? মিলাই নেবা। সো ওইটাই। সো আমরা পরের যেগুলো পড়বো এইগুলোর সাথেও আমরা হচ্ছে সব শেষে টপিক ম্যাপিং গুলো হচ্ছে মার্চ করব। এরপরে একটা ফাইনালি একটা লিস্ট বের করব আমরা, যে এই টপিকগুলো যে আমরা এবার গুরুত্ব দিয়ে পড়তেছি। আমরা পাশাপাশি আরো টপিক পড়বো ঢাকা ইউনিভার্সিটির জন্য, বাট এগুলা গুরুত্ব দিয়ে পড়বো, এবং এই সবগুলো আমি নিজে হাতে ধরাই তোমাদের পড়াবো আমাদের ব্যাচে। তোমরা যারা হচ্ছে আমাদের ব্যাচে এখন পর্যন্ত যুক্ত হনে বা কনফিউজড আছো, তোমরা ডেফিনেটলি সেটা চেক আউট করতে পারো। তোমরা নিজে দেখো আমাদের ক্লাস কোয়ালিটি, দেখো আমরা কিরকম পড়াই, এরপরে দেখো যে আমাদের ফিচার্স কি কি আছে, কি কি প্রোভাইড করতেছি। ভাই যতটুকু পারবো ততটুকু বলতেছি, তোমাদের যতটুকু দিতে পারবো, বেশি কিছু না, কোনো চাপা চোপায় কিছু নাই, এবং ততটুকুতেই তোমার ইনাফ, মোর দ্যান ইনাফ। এবং তোমাকে যারা পড়াবে সবাই ঢাকা ইউনিভার্সিটির, এবং সেম কোশ্চেন প্যাটার্নে কিন্তু আমরা সবাই পরীক্ষা দিছি, সুতরাং টেনশন নাই। তোমাদের দায়িত্ব আমাদের, জাস্ট তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা রেগুলারলি। সো দেখো, এইবার আমরা পরের সেশনে চলে যাই, 24-25 সেশন। ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে কিরকম কোয়েশ্চেন আসে সেটা একটা অ্যানালিসিস আমরা করব টপিক ম্যাপিং সহকারে, যেটা আমরা করতেছিলাম। সো সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা, সামাজিক কথাটা প্রথমেই চলে আসছে। এখন মনে রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসে এরকম অন্যতম একটা ফিল্ড হচ্ছে মৌলিক জিকে। মৌলিক জিকে, এই যে মৌলিক জিকে যেটা আমরা বলতেছি, সো এই যে মৌলিক জিকের ব্যাপারটা, এটা কিন্তু এমন না যে অনেক ডিপ থেকে আসে। মৌলিক জিকে আসে একদম বেসিক থেকে। মৌলিক জিকে তো কি সেটা বললাম, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, হ্যাঁ আইসিটি, এই জিনিসগুলো থেকে কোয়েশ্চেন আসে, লজিক, তোমার এইচএসসির যে সাবজেক্টগুলো। সো মৌলিক জিকে থেকে ইনডেপথ কোনো কোয়েশ্চেন আসে না, সবসময় বেসিক লেভেলের কোয়েশ্চেন আসে। সো এইটা আসছে সমাজ বিজ্ঞান থেকে, এইটা হচ্ছে আমরা জানি হার্বার্ট স্পেন্সার। তাহলে আমাদের টপিক কোনটা? আমাদের টপিক হচ্ছে মৌলিক জিকে, ব্র্যাকেটে লেখো সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ঠিক আছে? ওকে, মৌলিক জিকে নিয়ে টেনশনের কিছু নাই। তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হবে, স্বপ্ন ঢাবির যে প্লাটিনাম হচ্ছে যে ব্যাচটা আছে অ্যাডমিশনের 3.0, সেখানে আমি তোমাদের এগুলো পড়াবো, একদম A to Z পড়াবো। এবং আমরা যে বইটা দিব, স্পেশালি আমার সাধারণ জ্ঞান যে বইটা তোমরা পাবা, সেইখানে আমি তোমাদের এই সমস্ত বিষয় কভার করব, যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি কভার করে দিব। এরপরে আসো, নিচের কোনটা ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? কি বললাম? নিচের কোনটা ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? এখন ইকোনমিক্সের ব্যাপার, এই জিনিসটা মৌলিক জিকে থেকে আসছে, অর্থনীতির একটা ভাষা হচ্ছে জায়গা থেকে, একদম উপরের সারফেস লেভেলের বেসিক তথ্য। এটা হচ্ছে আমাদের সমুদ্র সম্পদ। ব্লু অর্থনীতি, ব্লু মানে কি? ব্লু মানে হচ্ছে নীল, সমুদ্রের পানি নীল। সো এইভাবে বেসিক জিনিসপত্র দিয়েও অনেকে অ্যান্সার করছে এটা, ঠিক আছে? ওকে, বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? দেখো, ট্রয় নগরী এটা একটা হিস্টোরিক্যাল জায়গা। হিস্টোরিক্যাল হচ্ছে এটা, তোমরা যারা হচ্ছে গ্রিক হিস্ট্রিতে যারা ইন্টারেস্ট, এখন তোমরা আসলে ছোট মানুষ, এগুলোতে ইন্টারেস্ট না থাকাটাই স্বাভাবিক, বাট এই প্রশ্নটা আসছে হচ্ছে আমাদের
প্রাচীন সভ্যতা থেকে। এটা হচ্ছে তুরস্ক, এই যে ট্রয় নগরী থেকে শুরু করে প্রাচীন সভ্যতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে দেখবে আরো কোশ্চেন আসছে হচ্ছে সামনে যেগুলো দেখবো সেখানে অনেক জায়গায় হচ্ছে তুমি প্রাচীন সভ্যতা থেকে কোশ্চেন পাবা, সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মেসোপটেমিয়া সভ্যতা, হ্যাঁ এই ধরনের অনেক পুরনো সভ্যতা থেকে কোশ্চেন এরকম আসে। সো আমাদের টপিক কোনটা? প্রাচীন সভ্যতা, ঠিক আছে, সুন্দর করে লিখে ফেলবা। ওকে, এরপর স্টারলিংক কি? স্টারলিংক নিয়ে তৎকালীন সময় খুবই কথা হতো। এইটা হচ্ছে বাংলাদেশে প্রথম আসবে, প্লাস স্টারলিংক প্রথম শুরু হইলো, এই যে ইন্টারনেট ব্যবস্থা। এখন তো স্টারলিংক খুবই কমন, আমরা বাংলাদেশে অলরেডি এসে গেছে, এটার সার্ভিসও শুরু হয়েছে। সো এইটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, এটা আমরা জানি অলরেডি। তাহলে এইটা কোথা থেকে আসছে? আমাদের টপিক কোনটা? সাম্প্রতিকের সাথে এক যোগ করে দাও, সাম্প্রতিকের সাথে এক যোগ করো, এটা সাম্প্রতিক থেকে আসছে। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? এখন 12 ভূঁইয়া এই টপিকটা দেখে আমরা কিন্তু এখানে মানে এই টপিকটা হচ্ছে তোমার প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে ফালাইতে পারি না, কারণ এটার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড, এবং এই তথ্য আমরা কোন জায়গায় পড়ি? এই তথ্য আমরা প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে পড়ি না, এই তথ্য আমরা পড়ি যখন আমরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে পড়ি। এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ নট এ টপিক। সো আমরা কিভাবে কোন টপিকের মধ্যে এটা ফালাবো? আমরা ফালাবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের শিক্ষার মধ্যে ফালাবো, এই টপিকের মধ্যে ফালাবো, ঠিক আছে? বাংলাদেশের শিক্ষা, আমরা হচ্ছে এই টপিকের মধ্যে এটা ফালাচ্ছি। ওকে, এরপরে আসো, হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? কি বললাম? হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার? এখানে সভ্যতা কথাটা অলরেডি আছে। আচ্ছা, এখানে এটার উত্তরটা দিয়ে দিই, এটা হচ্ছে মুসাখা, ঠিক আছে? ওকে, তা হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? আমাদের এই সভ্যতাটা অলরেডি উল্লেখ আছে, তার মানে হচ্ছে প্রাচীন সভ্যতার শেষে ক্লাস 1 তুমি হচ্ছে দিয়ে দেবে, এবং এটা মিশরীয় সভ্যতা। এই জিনিস আমরা আইসিটির মধ্যেও পড়ছি, তাই না? ওই যে আমরা যখন থার্ড চ্যাপ্টারে সংখ্যা পদ্ধতি পড়ি তখন এই মিশরীয় জিনিসপত্র, হায়ারোগ্লিফিক তাদের যে ভাষা, মানে কোন হচ্ছে এটা কি ধরনের সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে নন পজিশনাল বা অস্থায়ী সংখ্যা পদ্ধতি, আইসিটি পড়াই দিলাম তোমাদের। ওকে, এরপরে আমরা হচ্ছে পরেরটাই চলে যাই, ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? এখন ফ্যাসিবাদের জনককে এই জায়গাতে একটু ভালোভাবে খেয়াল করো, আবার আমি ব্যাপারটা একটু তুলতে চাই। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? প্রশ্নটা হচ্ছে ফ্যাসিবাদের জনক মুসোলিনি। এখন এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকার একটা ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা ঘটনা, ফ্যাসিবাদ মুসোলিনির উত্থান, এগুলো সব দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের হচ্ছে আগের ঘটনা। এখন এইটাকে আমরা কোন টপিকের মধ্যে ফেলবো? এটা কি আমরা ইতিহাসের মধ্যে ফেলবো? এটা কি আমরা যুদ্ধ বিগ্রহের মধ্যে ফেলবো? এটা তো সাম্প্রতিক কোনো ঘটনা না, এটা ডিরেক্ট সাম্প্রতিকের ঘটনা না, বাট এটা ইনডিরেক্ট সাম্প্রতিকের ঘটনা। এম আই ক্লিয়ার? ইনডিরেক্ট সাম্প্রতিকের ব্যাপারটা আমি তোমাদের বুঝাইছি না? ডিরেক্টলি হচ্ছে যেটা আসে না, তাই না? ডিরেক্টলি যে জিনিসটা হচ্ছে আসে না, তোমার হচ্ছে এই যে সাম্প্রতিক কোনো বিষয়ের সাথে রিলেটেড কোনো একটা পেছনের তথ্য। তাহলে এইটা কিভাবে হচ্ছে সাম্প্রতিকের মধ্যে আমরা ধরবো? ইনডিরেক্ট সাম্প্রতিকের মধ্যে ফ্যাসিবাদ আমরা জানি এটা হচ্ছে 24-25 সেশন, আমাদের যেই হচ্ছে সরকার যেটার পতন হলো এর আগে 24-এর সময়, রাইট? সো তখন আমরা এটাকে কি বলতাম? ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা। দ্যাটস ওয়াই এই যে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা, ফ্যাসিবাদ ওই জায়গা থেকে এই যে ফ্যাসিবাদের জনকের ব্যাপারটা হচ্ছে রিলেভেন্ট হয়ে গেছে, সাম্প্রতিকের কোন একটা ঘটনার সাথে বেস করে এই তথ্যটা রিলেভেন্ট হয়ে গেছে। এম আই ক্লিয়ার? এটা হচ্ছে ইনডিরেক্ট সাম্প্রতিক। এই একটা জিনিস বুঝলে না ভাই, জিকেতে জাস্ট ফাটায় ফেলতে পারবা যে সবকিছু আমার সাম্প্রতিক আমি পড়বো ডিরেক্ট সাম্প্রতিক, বাট ওটার সাথে একটু যদি ডিপ তথ্য পড়ি, দ্যাটস ইনাফ, এইখানে বাজিমাত করে দিতে পারবা। ম্যাক্সিমাম তথ্য এরকম আলোচিত জায়গা থেকেই আসে, সাম্প্রতিক থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে, তুমি ভাবতেও পারবে না। যখন আমি শেষে অ্যানালিসিসটা দেখাবো তখন বুঝবা যে ভাই আসলেই এত পরিমাণ প্রশ্ন আসে। ওকে, শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? এই জিনিসটা আসছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস থেকে, প্রাচীন বাংলার ইতিহাস থেকে আসছে। কি বললাম? প্রাচীন বাংলার ইতিহাস থেকে হচ্ছে এটা আসছে। প্রাচীন বাংলার ইতিহাস থেকে প্রশ্ন আসছে, আমরা প্রাচীন বাংলার ইতিহাস পড়বো, এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস ছা, ঠিক আছে? এগুলা নিয়ে পড়বো, এগুলা থেকে কিছু হাইলাইটেড তথ্য আছে, এগুলো বারবার আসে, অনেক তথ্য আছে যেগুলো আসে না, বাট আমরা জানার জন্য জানবো, এই আর কি। তো মেসোপটেমিয়া সভ্যতা, আবার সভ্যতা দেখো +1, টোটাল 3টা কোশ্চেন অলরেডি আমরা প্রাচীন সভ্যতা থেকে পেয়ে গেছি। আবার হচ্ছে সেম জিনিস, মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কিত কোনটা? এটা হচ্ছে ইরাক, মনে রাখতে হবে, ঠিক আছে? আমি রাষ্ট্র উক্তিটি কার? বিখ্যাত উক্তি, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, বিখ্যাত
উক্তি, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিখ্যাত উক্তি, আমি রাষ্ট্র, এটা কার? এটা হচ্ছে চতুর্দশ লুই, ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে যুক্ত। ফরাসি বিপ্লব নিয়ে আমরা যখন পড়বো তখনও এই উক্তি নিয়ে আমরা পড়াশোনা করব। বাট বিখ্যাত উক্তি অ্যাজ এ সেপারেট টপিক আমরা পড়ি, কারণ এই বিখ্যাত উক্তি থেকে অনেক কোয়েশ্চেন আসছে বিগত 5 বছর। এই পুরোটা হয়ে গেলে তখন দেখতে পারবো যে অনেক কোয়েশ্চেন আসছে। সো বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? ক্ষুদ্র নৃগোষ্ঠী অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, এটাকে 2 স্টার বা 1 স্টার দেওয়া যায়, আমরা দিতেই পারি। প্রত্যেক বছর আসে না, মাঝে মধ্যে এই জিনিসটা আসে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের টপিক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর থেকে স্পেশালি কোন জায়গা থেকে প্রশ্ন আসে? স্পেশালি আসে হচ্ছে এদের অবস্থান, ঠিক আছে? এটা কোন জেলায় বেশি বসবাস করে, বা এদের হচ্ছে ধরো প্রশ্ন আসলে সাঁওতালরা কোন জেলায় বেশি বসবাস করে, এই টাইপ কোয়েশ্চেন আসে ঘুরায় ফেরায়। বাট এখানে একটু ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন আসছে যে মুসলমান কারা, ঠিক আছে? আমরা যখন পড়ি তখন কিন্তু তাদের ধর্ম নিয়েও পড়ি, সুতরাং মুসলমান কারা এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানে আসছিল। পাঙ্গন ছিল হচ্ছে একমাত্র মুসলমান ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরপরে আসো 1971 সালের মুক্তিযুদ্ধের সামনে +1 দিয়ে দাও। মুক্তিযুদ্ধ নিয়ে আবার কোয়েশ্চেন আসছে। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল, সেক্টর নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। গত বছরও, এই বছর আমরা পাইলাম, ঠিক আছে? তার আগের বছর আমরা পাইলাম সেক্টর নিয়ে, যে ঢাকা ইউনিভার্সিটি কোন সেক্টরে ছিল। তারপরে সেক্টর কমান্ডার, এই জিনিস মনে রাখার আমি তোমাদের ট্রিক্সের মাধ্যমে এটা মনে রাখা শেখাই দিব, ট্রিক্সের মাধ্যমে, ঠিক আছে? এটা নিয়ে পেইন হবে না তোমাদের। সো এটা হচ্ছে 10 নম্বর সেক্টরে ছিল। এরপরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? সাম্প্রতিকের সামনে +1 দিয়ে ফেলো। এটা সাম্প্রতিক থেকে কোয়েশ্চেন আসছিল। এইটা এই যে জুলাই রেভলিউশন, ফ্যাসিজম, ফ্যাসিবাদ, এই সমস্ত কিছু তৎকালীন সময় আলোচিত বিষয়, ঠিক আছে? ওকে, এরপরে আসো বাংলাদেশের, আমি এখন ভাই যারা এইখান থেকে দেখা স্টার্ট করতেছো তাদের জন্য একটু বলে নিই, আমি এটা সবসময় বলছি, আমি আমার পেজে বলছি, সব জায়গায় বলি যে প্রশ্ন ব্যাংকের একমাত্র ইম্পর্টেন্ট যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে শুধু প্রশ্ন, নাথিং এলস। এই অপশন, এই উত্তর, এই ব্যাখ্যা, এগুলো তোমার কোনো কাজে লাগবে না। তুমি জাস্ট কোয়েশ্চেনটা দেখবা, এই উত্তর মুখস্থ করে কোনো লাভ নাই, এরা সেকেন্ড টাইম আর আসবে না, বুঝতে পারছো? সুতরাং ওইটা নিয়ে আমরা সময় নষ্ট করবো না, তোমারও সময়ের দাম আছে, আমারও দাম আছে। সো বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল? সংবিধান লিখো, টপিক লিখো নাই তো, সংবিধান, বাংলাদেশের সংবিধান, এখানে 1 দিয়ে ফেলো, ঠিক আছে? এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী। ওকে, যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? এখন কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা পার্টি বা হচ্ছে আমেরিকার একটা পার্টি, সেইটা আমাদের কেন রিলেভেন্ট হয়ে গেল, এটা থেকে কেন কোশ্চেন আসলো? অ্যাগেইন এই ধরনের কোশ্চেন আসে তখনই যখন সাম্প্রতিক কোনো একটা ইনসিডেন্ট ঘটে এবং সেটার সাথে রিলেট করে কোনো একটা তথ্য আসে। সাম্প্রতিক ইনসিডেন্ট কি হয়েছিল? নির্বাচন নিয়ে মাতোয়ারা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল তখন। দ্যাট ইজ ওয়াই এইখানে রিপাবলিকান পার্টি নিয়ে একটা কোয়েশ্চেন আসছে। রিপাবলিকান পার্টি নিয়ে হচ্ছে একটা কোয়েশ্চেন আসছে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পার্টি এবং বর্তমানে রিপাবলিকান পার্টি কিন্তু ক্ষমতায় আছে, ঠিক আছে? ওকে, এরপরে নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? তাহলে এটা টপিক কোনটা? এটা টপিক সাম্প্রতিকের সাথে যুক্ত করো, ইনডিরেক্ট সাম্প্রতিক। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? 3-0 তত্ত্ব মানে কি বলো তো? 30 এর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা হচ্ছে বই, এই বইয়ের নামই হচ্ছে 3টা 0 দিয়ে শুরু হয়, 30 আর কি, ঠিক আছে? সো এই 3টা 0-র মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? এই জিনিসও সাম্প্রতিকের সাথে যুক্ত করো। সেটা হচ্ছে কোনটা বলো তো? 0 ক্ষুধা, এইটা হবে না। 0 দারিদ্র, বেকারত্ব এবং হচ্ছে 0 নেট কার্বন, এই 3টা হচ্ছে ওনার বইয়ের ইয়ার মধ্যে ছিল। 0 ক্ষুধা এটা ছিল না। এরপরে বাংলাদেশ কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? এখন এই জিনিস না সাম্প্রতিক না হচ্ছে কোনো বেসিক তথ্য। এই জিনিসটা কি? এই জিনিসটা একটা আন্তর্জাতিক বিষয়াবলী। কিসের মধ্যে ফেলাতে পারি? দেশ পরিচিতি এবং ব্র্যাকেটে দিয়ে দাও আন্তর্জাতিক বিষয়াবলী আর কি, আন্তর্জাতিক বিষয়াবলী, বুঝতে পারছো? আন্তর্জাতিক বিষয়াবলী। এরপরে আমরা 18 নম্বর কোশ্চেনটা একটু দেখি। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছে? এখন এই সম্প্রতি কথাটা যেহেতু আছে, সুন্দর করে সাম্প্রতিকের আগে একটা 1 দিয়ে দাও, ঠিক আছে? সুন্দর করে সাম্প্রতিকের আগে একটা 1 তুমি এখানে দিয়ে দিবা। সো এইটা তৎকালীন সময় ছিল হচ্ছে দক্ষিণ কোরিয়া, সাউথ
কোরিয়া। এরপরে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি, সাম্প্রতিকের সাথে আবার একটা প্রচুর পরিমাণ সাম্প্রতিক থেকে কোয়েশ্চেন আসে, প্রচুর হিউজ কোয়েশ্চেন আসে। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি কে ছিল? দেখো এই সব জায়গায় বাংলাদেশ বলো বা যেখানে বলো, তোমার বড় বড় পদ, বড় বড় গুরুত্বপূর্ণ পদ, গুরুত্বপূর্ণ, হ্যাঁ গুরুত্বপূর্ণ যে পদগুলো, এইখানে যদি কোনো রিপ্লেসমেন্ট আসে, এইখানে যদি পরিবর্তন আসে, সেইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, সেইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাহলে এইটা পরিবর্তন হয়েছিল, সেটা হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এই জাতিসংঘ নিয়ে যখন আমরা পড়ি তখন জাতিসংঘ বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ি, এবং আমাদের এটা কোন টপিকের আন্ডারে থাকে? এটা থাকে হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা, সামনে 1 দিয়ে দাও, ঠিক আছে, +1 দিয়ে দাও, ওকে। এটা হচ্ছে আমাদের টোকিওতে। এরপরে দেশ, কোন দেশ যোগদানের পর ব্রিক এর নাম ব্রিক্স হয়? ব্রিক্স নিয়ে গত বছরের কোশ্চেন আসছে, তাই না? ব্রিক্স নিয়ে গত বছরের কোশ্চেন আসছে, তার মানে আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা, +1 দিয়ে দেবা, ঠিক আছে। এটা হচ্ছে শেষের যে এসটা হচ্ছে সাউথ আফ্রিকা, ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি কি? এই যে 23 সালের ব্যাপারটা, এটা সাম্প্রতিকের সাথে রিলেটেড, তার মানে সাম্প্রতিকের সাথে +1 দিয়ে দাও। এটা হচ্ছে ডুবোযান ছিল। এটা এই যে টাইটান, যেটা এটা হচ্ছে সমুদ্রের নিচে গিয়েছিল টাইটানিক দেখতে, সো ডুবে গেছে ওইখানে, বুঝতে পারছো? সো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা কতটা? সো এখানে বর্তমান বলা আছে, সাম্প্রতিকের সামনে 1 দিয়ে দাও। এত সাম্প্রতিক, একটা কথা এখানে মনে রাখো, নারী বিষয়ক যা কিছু, নারী বিষয়ক যা কিছু, তোমার এটা আন্তর্জাতিকভাবে হোক, তোমার এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে হোক, বা হচ্ছে তোমার এই যে বাংলাদেশে কোনো কিছু হোক, তোমার এই নারী বিষয়ক ইম্পর্টেন্ট যত তথ্য, এটা জানতেই হবে। এখান থেকে কোয়েশ্চেন কিন্তু হয় 2-1টা। সো এখান থেকে 4 জন ছিল আমাদের। এরপরে আসো, গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রথম কে প্রদান করে? এই জিনিস আমরা কোথায় পড়ছি? এই জিনিস আমরা পড়ছি আইসিটিতে। তাহলে আমার এখানে টপিক কোনটা? আমাদের এখানে টপিক হচ্ছে মৌলিক জিকে। কি বললাম? আমাদের টপিক হচ্ছে মৌলিক জিকে। এটা হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। এরপরে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযান, তৎকালীন সময় দেখো ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ, এইটা তো এখন পর্যন্ত শেষ হয় নাই, সুতরাং এই জিনিস আমরা সাম্প্রতিক হিসেবে ধরবো। তৎকালীন সময় এটা সাম্প্রতিক ছিল এবং আরো বেশি রিলেভেন্ট ছিল, কারণ তখন একটা হচ্ছে যুদ্ধ সম্প্রতি লেগে গেছিল। এবং তুমি জানো, আগেও বলছি যে একটা দেশের যখন আরেকটা দেশ আক্রমণ করে, সবসময় একটা নাম হয়, একটা নাম দিয়ে ফেলে ওরা, তাই না? যেমন হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হইলো, সো পাকিস্তান যেই হচ্ছে পাকিস্তানের উপরে যে আক্রমণ করলো ইন্ডিয়া, ওরা নাম দিয়েছে অপারেশন সিন্দুর, রাইট? এরকম। সো এইটা হচ্ছে অপারেশনের নাম ছিল, যে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের একটা অভিযান ছিল, সেটা হচ্ছে অপারেশন আল-আকসা ফ্লাড। এরপরে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম, আচ্ছা এখানে 2টা কোয়েশ্চেন একই হয়ে গেছে, হাওয়েভার এটা আমরা স্কিপ করি। এরপরে আসো, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা চুক্তিতে নেতৃত্ব দানকারী বিদ্রোহী সংগঠন, এরা হচ্ছে বিভিন্ন গেরিলা সংগঠন টাইপ, আন্তর্জাতিক সংস্থা টাইপ, এইগুলাকে আমরা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার মধ্যেই ধরবো, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যেই পড়বো। আমাদের সংবাদ সংস্থা বলো, গেরিলা সংস্থা বলো, এগুলো সব আন্তর্জাতিকের মধ্যে আমরা ধরি। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ, দেখো রুশ ইউক্রেন যুদ্ধ এই জিনিসটা সাম্প্রতিকের সাথে রিলেটেড, বা আমরা এটাকে কিন্তু আমরা ওইভাবে রাখবো না, এটাকে আমরা রাখবো হচ্ছে যুদ্ধ বিগ্রহের মধ্যে, হ্যাঁ যুদ্ধ বিগ্রহের মধ্যে রাখবো। এখানে 1 দিয়ে দাও এবং ব্র্যাকেটে লিখো সাম্প্রতিক রিলেটেড, ঠিক আছে, সাম্প্রতিক রিলেটেড। এরপরটা চলে আসো, আমাদের এই সেশনে 2টা কোয়েশ্চেন আসে। ঢাকা শহরে প্রথম ফ্লাইওভার উদ্ভাবন করে কে? এখানে একটা নতুন টপিকের আমাদের পরিবর্তন এখানে ঘটবে, সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম আরো একটা টপিক আছে আমাদের এইটা রিলেটেড, আন্তর্জাতিকভাবে মানে পৃথিবীতে প্রথম, বেসিক্যালি পৃথিবীতে প্রথম। সো এইটা থেকে প্রশ্ন এখন পর্যন্ত হয় নাই, সরি এটা থেকেও প্রশ্ন হয়েছে। দেখো বাংলাদেশে প্রথম এই যে কে ফ্লাইওভার উদ্ভাবন করেন, এটা হচ্ছে বেগম খালেদা জিয়া। এরপর এটা চলে আসো, মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বেনজির ভুট্টো, ঠিক আছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কিন্তু বেগম খালেদা জিয়া। সুতরাং এই 2টা টপিকও আমাদের ইম্পর্টেন্ট, বাংলাদেশে প্রথম এবং পৃথিবীতে প্রথম। সো এইবার আসো, আমরা যা যা বললাম পুরো টপিক ম্যাপিংটা আমরা একবার দেখে ফেলি। প্রথমত সাম্প্রতিক থেকে 11টা কোয়েশ্চেন আসছে, ক্যান ইউ ইমাজিন 11টা কোয়েশ্চেন আসছে,
পুরো জায়গাটায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে একটা কোয়েশ্চেন আসছে, সো আলোচিত যুদ্ধ বিগ্রহ থেকে একটা কোয়েশ্চেন আসছে, সংবিধান থেকে একটা আসছে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে একটা, প্রাচীন সভ্যতা থেকে 3টা কোয়েশ্চেন আসছে এই বছর, প্রাচীন বাংলার ইতিহাস থেকে একটা কোয়েশ্চেন আসছে, ঢাকা ইউনিভার্সিটি তথা বাংলাদেশের শিক্ষা থেকে একটা কোয়েশ্চেন, আন্তর্জাতিক সংস্থা থেকে আমরা 2টা দেখতে পাই, বিখ্যাত উক্তি আসছে পৃথিবীতে প্রথম, বাংলাদেশে প্রথম আসছে, দেশ পরিচিতি আন্তর্জাতিক বিষয়গুলি এখান থেকে একটা, খেলাধুলা পুরস্কার সাম্প্রতিক রিলেটেড একটা কোয়েশ্চেন আসছে, মৌলিক জিকে থেকে আমাদের 3টা কোয়েশ্চেন এখানে আমরা পাইছি। বুঝতে পারছো? মৌলিক জিকে থেকে 3টা কোয়েশ্চেন আমরা পাইছি। তাহলে এই সেশনে আমরা খুব সুন্দর করে পেয়ে গেলাম যে কোন টপিক আমাদের ইম্পর্টেন্ট কয়টা আসছে। এই টপিক ম্যাপিংটা আমাদের জন্য সবকিছু রেলেভেন্ট হয়ে দাঁড়াবে কখন? আমাদের একদম শেষে যখন একটা পূর্ণাঙ্গ চার্ট দিব, যেটা এ যাবৎ পর্যন্ত সাম্প্রতিক ওই যে জিকে থেকে কেউ করছে কিনা আই ডোন্ট নো। সো আমার ধারণা কেউ এরকম অ্যানালিসিস এত কষ্ট করে করে নাই, আমি অনেক কষ্ট করে করছি বিষয়গুলো ফাইন্ড আউট করে করে নিজে একদম মাথা খাটায় ওইটা যখন দিব তখন এই সমস্ত কিছু রেলেভেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং অ্যাট দ্য সেম টাইম তোমরাও একটা ধারণা পেয়ে গেলা পুরোটা জুড়ে যে প্রশ্ন ব্যাংক কীভাবে সলভ করতে হয়, কোন জিনিস আমরা করবো, আমরা একটা ধারণা তৈরি হয়ে গেল কি নিয়ে কোন টপিক নিয়ে আমাদের কোয়েশ্চেনগুলো হয়। সো দেখো, ঢাকা ইউনিভার্সিটির 23-24 সেশনে ঢাকা ইউনিভার্সিটির খয়নিটের যে কোয়েশ্চেনগুলো আসছিল সেইটা আমরা এবার একটু অ্যানালাইসিস করার ট্রাই করি। প্রথম কোয়েশ্চেনটা আমরা শুরু করি, ঠিক আছে? সেম প্রসেসে আমরা এতক্ষণ যেটা করছি সেম প্রসেসে আমরা এই পুরো জিনিসগুলো দেখবো, আমাদের ফোকাস থাকবে কোয়েশ্চেনের উপরে এবং টপিক আইডেন্টিফাইয়ের উপরে। নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা নয়? এখন শেক্সপিয়ারের রচনা নয়, শেক্সপিয়ার একজন বিখ্যাত ব্যক্তি। এখন তোমরা এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারতেছো কিনা যে শেক্সপিয়ারের রচনা নয়, শেক্সপিয়ার এবং তার রচনা এটা কোন টপিকের মধ্যে পড়বে? এটা ডেফিনেটলি আমাদের কিসের মধ্যে পড়বে বলতো? এটা পড়বে আমাদের বিখ্যাত ব্যক্তিত্ব এবং তার কর্ম, ঠিক আছে? এই টপিকের মধ্যে পড়বে। এরপরে সামনে একটা এক দিয়ে শুরু করো, সেশন ওয়াইজ আলাদা রাখবা। সো এইটা আমাদের ডক্টর ফাউস্টাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক। এখন মুক্তিযুদ্ধ কথাটা তো এখানে অলরেডি উল্লেখ আছে, তার আমাদের এই টপিকটা মুক্তিযুদ্ধ লিখে সামনে এক দিয়ে ফেলো, এটা আলমগীর কবির। এরপরে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি? কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি? দেখো, এইটা এমন একটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 2বার রিপিট হয়েছে। হ্যাঁ, যেটা 2বার রিপিট হয়েছে এবং এই রিপিট হওয়ার সম্ভাবনা 2%। এরা কখনই হয় না, এটা অনিচ্ছাকৃত রিপিট। একবার আসছিল তখন এটা সাম্প্রতিক অনেক আলোচিত ছিল, ওইটা সাম্প্রতিক হিসাবে আসছে। এবার এখন এইটাকে আমরা সাম্প্রতিক হিসাবে ধরতে পারি না, এটাকে আমরা ধরবো কি হিসাবে? এইটাকে আমরা ধরবো কি বলতো, আবহাওয়া জলবায়ুর মধ্যে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে আমরা ধরবো। এবং বাই দ্য ওয়ে এই কোয়েশ্চেনে কিন্তু আমি পরীক্ষা দিছিলাম 23-24 সেশনের। এইটা আমি পরীক্ষা দিছি, আমার সেশন 23-24 এবং আমি তারপরে আমি এইচএসসি 23 ব্যাচ, তোমার চাইতে 3 ব্যাচ সিনিয়র। সো এইখানে আমি 26 পেয়েছিলাম 26 পেয়েছিলাম এবং বাকি 4টা কোয়েশ্চেনের আমি অ্যান্সার করি না। আই ওয়াজ কনফিউজড, বাট যতগুলো অ্যান্সার করছি আমার সবগুলো অ্যান্সার হয়েছিল। 4টা যদি করতাম, আমি বাসায় এসে দেখলাম 4টার মধ্যে আমার 3টা হইতো আর একটা ভুল হইতো। সো আমার 26 পেয়েছি, তাও ভালো মেরিট আসছে। আর 3 মিনিট হলো আমার মেরিট আরো এখন যারা জিজ্ঞেস করো ভাই আপনার মেরিট কত, আমার মেরিট ছিল 219 ঢাকা ইউনিভার্সিটিতে, 30তম ছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, এরপরে 360তম ছিলাম, আমার এটা চার্জ দিতে হবে, 360তম ছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেরিট একটু দূরে ছিল বাট চান্স পাইছিলাম, সেটা 500 সামথিং, আমার খেয়াল নাই, ওটাতে আমি আর না যাই। সো দেখো, টপিক আমাদের মুক্তিযুদ্ধ। এরপরে আমরা পরবর্তী চলে যাই, এটাও আমাদের মুক্তিযুদ্ধ। এই টপিকটা দেখো, এটা তো দেখলাম, এটা আবহাওয়া জলবায়ুর মধ্যে পড়ে এবং এই টপিকটা সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছিলেন? এটা অ্যালেন গেন্সবার্গ। এটা খুবই 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 জনপ্রিয় একটা ব্যক্তি এবং এর নাম অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ বা মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়তেছো, এর নাম জানে না, এটা খুব কম হয়। তাহলে মুক্তিযুদ্ধের সামনে একটা +1 দিয়ে দিবা। এর পরবর্তী টপিকে চলে যাই, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আবার মুক্তিযুদ্ধ, +1 দিয়ে দাও। আবার মুক্তিযুদ্ধ, ওইদিকে দেখার দরকার নেই। জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো দিচ্ছিল? আর বাংলাদেশের পক্ষে তোমরা যেন রাশিয়া ভেটো দিচ্ছিল। এখন রাশিয়া তো এখানে নাম নাই ভাই, রাশিয়ার পূর্ব নাম ছিল ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। এরপরে 6 নম্বরে নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই? বাংলাদেশের সীমান্ত, সমুদ্র সীমা, বাংলাদেশের অবস্থান,
এই সমস্ত কিছু আমাদের বাংলাদেশ পরিচিতির মধ্যে অন্তর্ভুক্ত। আমরা যখন বাংলাদেশ পরিচিতি, আমরা যখন হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি শুরু করি, সবার আগে এইটাই থাকে হচ্ছে আমাদের প্রথম টপিক, এইটাই থাকে হচ্ছে আমাদের প্রথম টপিক, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে বরিশাল বিভাগের সাথে নেই, বরিশাল বিভাগে কিন্তু রেলপথও নেই, এটা মাথায় রাখবা। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি কি রচনা করেন? বিখ্যাত ব্যক্তি এবং তার কর্ম। কি বললাম? বিখ্যাত ব্যক্তি এবং তার কর্ম, +1 দিয়ে দাও। এটা হচ্ছে লি কুয়ান ইউ। বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা, সংস্থার কথা চলে আসছে, আমরা এটাকে কিসের মধ্যে ফেলবো? এটাকে ফেলবো হচ্ছে আন্তর্জাতিক সংস্থার মধ্যে। আন্তর্জাতিক সংস্থার মধ্যে শুধুমাত্র হচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ যে পড়ে এটা না, আমাদের এটার মধ্যে কিন্তু সকল কিছু আমরা ধরবো, ইনক্লুড করব। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা থেকে শুরু করে মিলিটারি সংস্থা থেকে শুরু করে এই সমস্ত কিছু কিন্তু আমাদের অর্থনৈতিক সংস্থা থেকে শুরু করে সামাজিক, এই সব কিছু আমাদের আন্তর্জাতিক সংস্থা। আমাদের টপিকটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা। সবচাইতে পুরাতন কোনটা? এটা হচ্ছে AFP। এরপরে নিচে উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিল? এখন এখানে টপিকটা কিন্তু লেখক না, এখানে টপিকটা হচ্ছে নোবেল পুরস্কার। আমরা নোবেল পুরস্কার যখন পড়ি তখন এটার সাথে ঘটে যাওয়া কিছু ইম্পর্টেন্ট তথ্যও পড়ি। সেটা কি? এই যে কোন লেখক এই জিনিসটা পাইছিল কিন্তু প্রত্যাখ্যান করে দিছিল, রাইট? সো এখানে টপিকটা আমরা লিখবো হচ্ছে পুরস্কার ও খেলাধুলা। আমরা যে টপিকটা অলরেডি লিখছি, প্রত্যেকবার নতুন নতুন টপিক তুমি নিজে নিজে আবিষ্কার করলে কিন্তু চলবে না, ঠিক আছে? এটা একটা টপিকের মধ্যে পড়ে। পুরস্কার, সাম্প্রতিক পুরস্কার ও খেলাধুলা যে টপিকটা, সেটা দিয়ে সামনে 1 দিয়ে দাও। ওকে, এরপরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের স্থপতি কে ছিল? এইটা আমাদের তৎকালীন সময় সাম্প্রতিক ছিল। তৎকালীন সময় 3য় টার্মিনালটার কাজ চলতেছিল এবং খুবই সুন্দর একটা হচ্ছে হইছে, তোমার ডিজাইন হইছে। এটা তোমরা হচ্ছে সার্চ করে দেখতে পারো গুগলে। এটা ছিল রোহানি বাহারিন, আমাদের সময় এটা ছিল সাম্প্রতিক। ওকে, তাহলে টপিক হচ্ছে এটা সাম্প্রতিক। সাম্প্রতিক পেয়ে গেলা কিন্তু একটা। পরবর্তীতে চলে যাই, দেখো বাংলাদেশের 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা হচ্ছে জিআই প্রোডাক্ট কোনটি? আমরা অলরেডি জানি যে জিআই পণ্য এটা প্রতি বছর আপডেট হয় এবং এই জিনিসটা হচ্ছে আমাদের সাম্প্রতিকের মধ্যে পড়ে। সাম্প্রতিকের মধ্যে +1 দিয়ে দাও। 21তম ছিল রয়্যাল বেঙ্গল ছাগল। এখন দেখো এই টপিকগুলো, এই অপশনগুলো, এই উত্তরগুলো কি আমাদের জন্য রিলেভেন্ট? জানা না, কখনোই। 21তম কোনটা ছিল এটা আমার আসবেই না। সুতরাং আমি সময় নষ্ট করতেছি না, আমি শুধু প্রশ্নগুলো এবং টপিক আইডেন্টিফাইয়ের দিকে ফোকাস করতেছি। কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টা অস্কার জিতছে? অ্যাগেন খেলাধুলা পুরস্কার, খেলাধুলা পুরস্কার। এবং এই জায়গাতে এই সেশনে যেটা তুমি দেখতে পাচ্ছ এইটা কিন্তু তোমার সাম্প্রতিক রিলেটেড না, এটা কিন্তু বেশিরভাগ খেলাধুলা পুরস্কার হচ্ছে বেসিক থেকে আসতেছে এই সেশনের মধ্যে। তার মানে 2টা জিনিসই আমাদের পড়তে হবে, একটা হচ্ছে খেলাধুলা ও পুরস্কার, এটা হচ্ছে সাম্প্রতিক রিলেটেড, অ্যাট দ্য সেম টাইম বেসিক, ইম্পর্টেন্ট পুরস্কারগুলোর বেসিক, ঠিক আছে? ওকে, এরপরে বাই দ্য ওয়ে এগুলো নিয়ে তোমাদের টেনশন নাই, বুঝছো? আমি তোমাদের এই সাম্প্রতিক থেকে তো সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, সো সাম্প্রতিক নিয়ে তোমাদের কোনো পেন নাই, আমি নিজে তোমাদের পড়াবো, A to Z পড়াই দেবো। এখানে কোনো ধরনের ইস্যু তোমার হবে না, বুঝতে পারছো? এরপরে নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? কি বললাম? নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? এখন বাংলাদেশের সংবিধান থেকে কোয়েশ্চেন আসছে, আমরা একটা ইয়ার কিন্তু গ্যাপ দেখছি গত বছর, এরপরে হচ্ছে আবার সংবিধান দেখতেছি। সংবিধান থেকে কোয়েশ্চেন আসে, বুঝছো, ফ্রিকুয়েন্টলি 1 বছর পর 1 বছর পরে এভাবে করে আসে। সো এইটা হচ্ছে রাজিয়া বানু। কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী? এখন এই জিনিসটা তো একটা উক্তি, তার মানে বিখ্যাত উক্তিটা দেখছো, আমি বললাম না এই জিনিস ইম্পর্টেন্ট। বিখ্যাত উক্তির সামনে একটা 1 দিয়ে দাও আমাদের, এটা হচ্ছে বিখ্যাত উক্তির মধ্যে পড়ে। এটা বলেছিলেন আব্রাহাম লিঙ্কন। তোমরা জানো আব্রাহাম লিঙ্কনের যে ডেমোক্রেসির যেই হচ্ছে সংজ্ঞাটা, সেটা খুব বিখ্যাত। সো বুলেট ব্যালট এরা নির্বাচনের সাথে সম্পর্কিত, ডেমোক্রেসির সাথে সম্পর্কিত, কমন সেন্স খাটায় আব্রাহাম লিঙ্কন উত্তর দিয়ে আসা যায়। এরপরে নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে? এই জিনিসটা ছিল হচ্ছে তৎকালীন সময় সাম্প্রতিক। সুতরাং সাম্প্রতিকের সামনে একটা 1 দিয়ে ফেলো, খুব সুন্দর করে। এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের সামনে আগেই 1 দাও। পরে কোশ্চেন পড়তেছি, অংশগ্রহণের জন্য নিচে উল্লেখিত কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক উপাধি দেওয়া হয়? তার মানে মুক্তিযুদ্ধ নিয়ে আমি যেটা বলেছি সেটা হচ্ছে শুধু মুক্তিযুদ্ধের কার্যক্রম না, মুক্তিযুদ্ধ নিয়ে আমি যখন কথা বলি তখন আমি এটার সাথে রিলেটেড সকল ঘটনা নিয়ে কথা বলি, ঠিক আছে? সেটার সাথে রিলেটেড গান, কবিতা, চলচ্চিত্র, খেতাব টেতাব শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং,
অ্যামাইকেলার বিদেশিদের ভূমিকা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা পড়ি। এটা ছিল হচ্ছে WAS ওয়াটারল্যান্ড আর কি। এরপরে ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? এটা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। আমাদের সবাই আমরা যখন পরীক্ষা দিয়েছি তার কয়েকদিন আগে মাত্র হচ্ছে এই কাহিনীটা ঘটছিল। সো এটা দিয়ে দিছিল। অ্যামিকাস কিউরির অর্থ কি? এটা হচ্ছে আদালতের বন্ধু। এখন দেখো একটা জিনিস মাথায় রাখো, অ্যামিকাস কিউরি এই জিনিস আমরা যখন যদি বাংলায় আসতো এটা, তাহলে এটা আমরা পারিভাষিক শব্দের মধ্যে ফেলতে পারতাম, কিন্তু এইটা সাম্প্রতিক মানে হচ্ছে জিকের মধ্যে আসছে, এটা নির্দিষ্ট জিকের কোনো টপিকের আন্ডারে পড়ে না। সো এই জিনিসকে আমরা কি বলবো, কিছু টপিক মানে কিছু কোয়েশ্চেন আসবে যেগুলো ওভারঅল জেনারেল একটা টপিক হিসাবে আসবে, একটা বিবিধ হিসাবে আসবে, একটা বিবিধ হিসাবে আসবে। এই জিনিস কোনো টপিকের আন্ডারে পড়ে না, বাট আমরা এটা এমনিতে জানি। এখন বাংলায় তো তুমি এই জিনিস পড়ছো, বাংলা যারা ভালো পড়ছে তারা এটা পড়ছে অ্যামিকাস কিউরি, তাহলে এইটা তো জিকের কোনো টপিক আমরা স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারি না। সো এইটাকে আমরা বিবিধ হিসাবে বিবেচনা করব। এই জিনিস হচ্ছে আমাদের কমন যে নলেজ, সেটার মাধ্যমে আমাদের অ্যান্সার করতে হবে, এবং এটা সবাই অ্যান্সার করতে পারছিল, এটা সহজ ছিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আদালতের বন্ধু। এরপরে নিচে উল্লেখিত কোন বইটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেনি? এখন বঙ্গবন্ধু সম্পর্কে তৎকালীন সময়ে প্রচুর প্রশ্ন আসতো, তার লেখা বই থেকে শুরু করে অনেক কিছু প্রশ্ন আসতো, এখন আসে না। সো এটা টপিকটা হচ্ছে আমরা বিখ্যাত ব্যক্তির মধ্যেই রাখবো, প্লাস উল্লেখযোগ্য কর্ম এটার মধ্যে রাখবো। ঠিক আছে, তারপরে সার্পেন্ট অফ দ্য নাইল, এই জিনিস হচ্ছে ক্লিওপেট্রা, বিখ্যাত ব্যক্তি এবং তার হচ্ছে কর্ম। এটা মূলত কর্ম তো না, বিখ্যাত ব্যক্তি, খুবই বিখ্যাত। এবং এই জিনিস আমরা কখন পড়ি? এটা পড়ি হচ্ছে আমরা যখন দেশ পরিচিতি পড়ি, দেশ ওয়াইজ কোনো বিখ্যাত ব্যক্তি থাকলে সেটা আমরা পড়ি। সুতরাং আমরা টপিক হিসাবে ওই দেশ রাখবো না, দেশ পরিচিতি এটা রাখবো না, টপিক হিসাবে আমরা বিখ্যাত হচ্ছে ব্যক্তি, দেশের মধ্যে রাখতে পারো, আর বিখ্যাত যেহেতু উনি ব্যক্তি, সো ব্যক্তির মধ্যে রাখাটাই উচিত হবে। এরপরে এলাম দেখলাম জয়, উক্তি থেকে আবার একটা কোশ্চেন আসছে। এলাম দেখলাম জয় করলাম, তোমরা জানো? কে কে জানো? কমেন্ট করো, পজ করে কমেন্ট করো, তাহলে বুঝবো যে আসলেই জানো। সো এটা হচ্ছে জুলিয়াস সিজার। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিল? এখন এটা হচ্ছে আমাদের খেলাধুলার বেসিক থেকে আসছে, খেলাধুলার বেসিক থেকে এই কোশ্চেনটা আসছে, খেলাধুলার বেসিক থেকে আসছে। এটা হচ্ছে জাকারিয়া পিন্টো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে তোমার কর্ণফুলী টানেল, যেটার নাম বর্তমানে, সেটা থেকে আসছে। এটা সাম্প্রতিক থেকে আসছিল, তৎকালীন সময় এটা উদ্বোধন হয়েছিল আমাদের পরীক্ষার কিছুদিন আগে। সো সাম্প্রতিকের সামনে একটা এক দিবা। এরপরে কারা বুর্গি নামে পরিচিত? এই জিনিস হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে আসছে। এটা হচ্ছে মারাঠিরা বুর্গি নামে পরিচিত ছিল। তাহলে আমাদের টপিক কি? আমাদের টপিক হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। টপিক হচ্ছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস। কোন দেশ 2023 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে? এখন দেখো 2023-24 সেশনে, তার মানে হচ্ছে এই জিনিস তৎকালীন সময় সাম্প্রতিক ছিল, সাম্প্রতিকের আগে সুন্দর করে একটা এক দিয়ে ফেলো। ঠিক আছে, কি বললাম? সাম্প্রতিকের আগে সুন্দর করে একটা এক দিয়ে ফেলবা, এটা হচ্ছে নরওয়ে। এরপরে 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী সাম্প্রতিকের সাথে একটা সুন্দর করে এক যোগ করে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে ইস্তাম্বুল। এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সম্পর্ক, এটা কিন্তু হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড, বুঝতে পারতেছ? মুক্তিযুদ্ধ রিলেটেড ভাস্কর্য থেকে শুরু করে যা যা আছে বইটই, এগুলো সব, এটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। এরপরে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মহেশখালী, বাংলাদেশের বিখ্যাত দ্বীপ। এটা টপিক কোনটা? এটা কিন্তু মুক্তিযুদ্ধ যেটা বললাম, এটা টপিক হচ্ছে বাংলাদেশের যে বিখ্যাত বিভিন্ন জিনিসপত্র আছে, বাংলাদেশের বিখ্যাত দ্বীপ, তারপরে হচ্ছে নদী, হ্যাঁ, খাল বিল, তারপরে হচ্ছে এই জিনিসপত্র, খাল বিল থেকে শুরু করে যা যা আছে বিখ্যাত, এইগুলো। ঠিক আছে, ওকে। সো এইবার আমরা টপিক ম্যাপিংটা একটু করে ফেলি। দেখো, সাম্প্রতিক থেকে 7টা কোয়েশ্চেন আসছে, মুক্তিযুদ্ধ থেকে 5টা কোয়েশ্চেন আসছে, একদম সব মেলায়। আলোচিত যুদ্ধ বিগ্রহ থেকে একটা আসছে, বাংলাদেশের সংবিধান থেকে একটা আসলো, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে একটা আসলো, প্রাচীন বাংলার ইতিহাস থেকে একটা আসলো, আন্তর্জাতিক সংস্থা থেকে একটা আসলো, বিখ্যাত ব্যক্তি ও তাদের উল্লেখযোগ্য কর্ম থেকে 3+1 দিয়েছি, ওই যে বঙ্গবন্ধুর যে জিনিসটা, ওটার জন্য একটা 3+1 দিয়েছি, ওটা তোমাদের আসার সম্ভাবনা কম। সো আবহাওয়া ও জলবায়ু এইখান থেকে একটা আসছে, বিখ্যাত উক্তি থেকে 3টা কোশ্চেন আসছে, পৃথিবীতে প্রথম, বাংলাদেশে প্রথম, এই জিনিস থেকে কোয়েশ্চেন এবার আসছে নাকি আমি হচ্ছে আগেরটা ভুলে কপি পেস্ট করে দিছি। হাউএভার শেষের দিকে আমি এটা মার্চ করে দিব, অসুবিধা নাই। এরা যদি ভুলে এখানে পড়ে থাকে তাহলে হচ্ছে অসুবিধা নেই। তোমরা তো করছো, তোমরা তো নোট করছো, রাইট? তোমরা এটা একটু ভেরিফাই করবা, এতগুলো কোয়েশ্চেন্স তো মাথার মধ্যে থাকে না। সো এইটা আমি হচ্ছে শেষে যখন অ্যানালিসিসে দিব, তখন এটা না থাকলে, এই টপিকের মধ্যে মানে এই সেশনে এই টপিক না থাকলে আমি এটাকে এক্সক্লুড করে দিব।
ঠিক আছে, অসুবিধা নেই। সো দেশ পরিচিতি, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এক, খেলাধুলা পুরস্কার, বাংলাদেশ পরিচিতি, উল্লেখযোগ্য দ্বীপ, নদী, খাল, এগুলা থেকে একটা কোয়েশ্চেন আসছে। সো আমরা এইবার হচ্ছে 22-23-এ চলে যাই। আমরা হচ্ছে যথেষ্ট পরিমাণ কিন্তু আগায় গেছি, এবং তোমরা একটু 22-23 সেশনের দিকে খেয়াল করো। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 22-23 সেশনে যে প্রশ্নগুলো আসছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা এবার হচ্ছে করি, এবং আমরা হচ্ছে পুরোটা অ্যানালিসিস করব। অ্যাগেন সেম নিয়ম ফলো করে আমরা ফোকাস করব হচ্ছে কোয়েশ্চেনের উপরে। আমাদের উত্তর জানার খুব একটা প্রয়োজন নাই, জানলে জাস্ট জেনে রাখতে পারো সেটার জন্যই। বাট আমরা হচ্ছে টপিক ম্যাপিং করার জন্য, একটা সাজেশন বের করার জন্য, প্রায়োরিটি লিস্ট তৈরি করার জন্য আমরা বেসিক্যালি এটা পড়তেছি। সো প্রথম প্রশ্নটাই দেখতে পাচ্ছ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কারে ভূষিত হয়েছেন। এখানে এমফাসাইজটা কিন্তু পুরস্কারের উপরে। তাহলে আমার প্রথম টপিকটা কি হবে বলো তো? আমার প্রথম টপিকটা হচ্ছে পুরস্কার ও খেলাধুলা সাম্প্রতিক রিলেটেড। পুরস্কার ও খেলাধুলা সাম্প্রতিক রিলেটেড। দ্বিতীয় টপিকে চলে আসো, এটা ছিল হচ্ছে সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড। 2026 সালের ফিফা ফুটবল কাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? দেখো এই জিনিসটা 23 সালে আসছিল। ফুটবল বিশ্বকাপ কয়দিন আগে শেষ হইলো, 23 সালে এই কোয়েশ্চেন আসছিল যে 26-এ কয়টা দেশের মধ্যে হবে। এখন তোমরা তো এটা জানো, টোটাল হচ্ছে 3টা দেশের মধ্যে হয়েছিল এবার, এবং সবচাইতে বেশি কিন্তু দেশও অংশগ্রহণ করছিল, 48টা দেশ, 64টা দেশ মেবি, না 48 না 64টা যেন ছিল। হাউএভার যে কোনো একটা বেশি, বাট সবচেয়ে বেশি, এটা হচ্ছে মেইন কথা। মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, এই জিনিস হচ্ছে আমরা প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে রাখি। দেখো প্রাচীন বাংলা, শুধুমাত্র আমি প্রাচীন বাংলা বোঝাচ্ছি না, আমি যখন প্রাচীন বাংলার ইতিহাসের কথা বলতেছি তখন একদম প্রথম ওই গুপ্ত টুপ্ত যুগ থেকে শুরু করে আমি দেশভাগ পর্যন্ত বোঝাচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে দেশভাগ পর্যন্ত বোঝাচ্ছি, মানে 1947 পর্যন্ত বোঝাচ্ছি, বুঝতে পারছো? ওকে। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ, এই জিনিস সাম্প্রতিকে অনেক আলোচিত ছিল। এই জিনিসের হচ্ছে একটা ভিশন তৎকালীন সময় সরকার দিয়েছিল যে আমাদের স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলবো, সেটার 4টা স্তম্ভ ছিল। সুতরাং এটা হচ্ছে আমাদের সাম্প্রতিক রিলেটেড একটা কোয়েশ্চেন। ওকে। এরপরে যে প্রতিষ্ঠান 3বার শান্তিতে নোবেল পুরস্কার পাইছে, এখন এই জিনিসটা তোমরা হচ্ছে কিসের মধ্যে রাখবে? এটা হচ্ছে প্রতিষ্ঠানের উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এইটা আমরা রাখবো হচ্ছে আন্তর্জাতিক সংস্থার মধ্যে। কারণ তুমি যখন, আমরা যখন এই যে হচ্ছে ইয়া নিয়ে পড়ি, আইসিআরসি নিয়ে পড়ি, রেড ক্রস নিয়ে পড়ি, তখন আমরা হচ্ছে এই তথ্যটাও জানি যে এই প্রতিষ্ঠানটা 3বার নোবেল পুরস্কার পাইছিল। সুতরাং আমরা এই আন্তর্জাতিক সংস্থার মধ্যেই এই টপিকটাকে, এই কোয়েশ্চেনটাকে আমরা ফেলতে পারি। এরপরে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন থেকে মৈত্রী পাইপলাইন ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত বহমান। আচ্ছা, এখানে জানা হয়েছে যে কোথা থেকে কোন পর্যন্ত বহমান, এই জিনিসটা তৎকালীন সময় সাম্প্রতিক তথ্য ছিল, তৎকালীন সময় এই জিনিসটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। ওকে, শিলিগুড়ি থেকে পার্বতীপুর। এরপরে সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এই ধরনের জিনিসপত্র হচ্ছে সাম্প্রতিক যে রিপোর্ট সমীক্ষা যেটা আছে এইগুলোর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এইগুলা যখন বের হয় সাম্প্রতিক রিপোর্ট সমীক্ষা, এগুলা সাম্প্রতিকের মধ্যে পড়ে, একটা ভ্যারাইটি বলতে পারো, এটা আমরা এই জন্য সাম্প্রতিকের মধ্যে ফেলবো। ওকে। এরপরে 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়? 2022 সালে, এই জিনিসটাও কিন্তু সাম্প্রতিক ছিল, এটা জানো। আমাদের 22 সেশন যদি সলভ করছি সেটা হচ্ছে বাংলাদেশ। ওকে, পরের কোশ্চেনটা দেখো, হেক্সাডেসিমালের ভিত্তি কত? এটা হচ্ছে মৌলিক জিকে, আইসিটি থেকে কোশ্চেন আসছে। আইসিটি ধরো পড়ে আসছে না, এটা 16, খুব বেসিক একটা কোশ্চেন আসছিল। তাহলে মৌলিক জিকে থেকে কোশ্চেন আসছে। টপিক কি? মৌলিক জিকে। সো বাংলাদেশে হাজং নৃগোষ্ঠীর বসবাস, এটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আসছে। সো এটা হচ্ছে আমাদের কোনটা বলো তো? নেত্রকোনা। আমি যে বললাম যে তাদের অবস্থানটা খুব বেশি জরুরি। দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কারা? এই ডেভেলপমেন্ট রিপোর্ট এইগুলা সাম্প্রতিক প্রকাশিত হয়, বাট এগুলো হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সাথে রিলেটেড। সো আমরা এটাকে আন্তর্জাতিক সংস্থার মধ্যে ফেলবো। আমরা যখন বিশ্বব্যাংক নিয়ে পড়বো তখন আমরা এটাও পড়বো যে দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট, এটা একটা রিপোর্ট, এটা বিশ্ব ব্যাংক যেটা, এটা প্রকাশিত, মানে প্রকাশ করে ওরা। সো এই জিনিসটা আমাদের কিসের সাথে রিলেটেড বলো তো? এই জিনিসটা আমাদের রিলেটেড আন্তর্জাতিক সংস্থার সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখানে বানানটা ভুল আছে, শতবর্ষের প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় কত সালে? সাম্প্রতিক একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এটা একটা সাম্প্রতিক কোয়েশ্চেন, 2022, ঠিক আছে? 2022-23 সেশনের কিন্তু আমরা সলভ করতেছি, সুতরাং সাম্প্রতিক। মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটা উচ্চ আয়ের দেশ নয়? সাম্প্রতিক রিপোর্ট, এই জিনিস
সাম্প্রতিক রিপোর্ট, সুতরাং ইয়ার মধ্যে রাখবা। কোনটা হচ্ছে উচ্চ আয়ের দেশ নয়, এগেইন শেষের ওয়ার্ড, হ্যাঁ খেয়াল করতে হবে, এগুলা খেয়াল করতে হবে। তাহলে সাম্প্রতিক রিপোর্ট। পরেরটা জনশুমারি 2022, সাম্প্রতিক বলাই বাহুল্য, সাম্প্রতিক ওয়ান দিবা, ঠিক আছে। মোট নারীর সংখ্যা কত? 50%। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যে দেশ, বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে, দেখো আপডেটেড কোনো তথ্য, বিশ্বের সবচেয়ে জনসংখ্যা কোন দেশে, বিশ্বের সবচেয়ে হচ্ছে গরিব কোন দেশ, বিশ্বের সবচেয়ে ধনী কোন দেশ, বিশ্বের সবচেয়ে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কোথায়, এই যে আসলো পেট্রোলিয়াম কোথায় উৎপাদন করে, সবচেয়ে বেশি অর্থনীতি কার, এই জিনিসগুলো সাম্প্রতিক রিপোর্টের উপরে বেস করে হয়। তাহলে এটাকে আমরা সাম্প্রতিকের মধ্যে ফেলবো এবং সাম্প্রতিক রিপোর্ট স্পেসিফিক্যালি এটার মধ্যে আমরা ফেলবো। ন্যানো পার্টিকেলের আকৃতি, এইটা আমরা হচ্ছে আইসিটিতে পড়ছি, আমরা এটাকে মৌলিক জিকের মধ্যে ফেলতেছি, ঠিক আছে। ওকে, রেনেসা যুগের দার্শনিক। এখন এই দার্শনিক যারা আছে, এই দার্শনিক হচ্ছে আমরা রেনেসা যুগের উপর ফোকাস করবো না, আমরা হচ্ছে বিখ্যাত ব্যক্তি। তাহলে আমাদের টপিক কি হবে? বিখ্যাত ব্যক্তিত্ব ও তার কর্ম। এরপরে ন্যাটো সদস্যভুক্ত দেশ, আন্তর্জাতিক সংস্থা। ন্যাটো একটা আন্তর্জাতিক সংস্থা, সুতরাং এটা থেকে কোশ্চেন আসে। এরপরে চলে আসো একাডেমি অ্যাওয়ার্ড 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো। একাডেমি অ্যাওয়ার্ড 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো, এটা হচ্ছে 2023 সালে যেটা হয়েছিল। দেখো এই জিনিসটা একটা সাম্প্রতিক হচ্ছে থেকে আসছে, এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্স। সদ্য কথাটা যেহেতু আছে, মেরিল বোন ক্রিকেট ক্লাবে সাম্মানিক জীবন সদস্যপদ লাভ করেছেন যে ক্রিকেটার, এটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। এই জিনিসটা হচ্ছে খেলাধুলা ও পুরস্কার বা সাম্প্রতিক রিলেটেড। তাহলে টপিক হচ্ছে খেলাধুলা ও পুরস্কার বা ব্র্যাকেটে লিখবা সাম্প্রতিক রিলেটেড, ঠিক আছে। ওকে, পরেরটার মধ্যে চলে যাও। তিস্তা মহানন্দা জাদুকাটা নদী দেশের বিখ্যাত, মানে দেশের বিখ্যাত বলতে দেশের নদ নদী নিয়ে আমরা পড়বো। তাহলে এই জিনিসটা নদ নদীর মধ্যে, ওই যে যেটা নিচের দিকে দিলাম আর কি, তো একটু আগে দেখাইলাম, যেটা দেশের নদ নদী খাল বিল বিখ্যাত যা যা আছে এই জিনিসপত্রগুলো। সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল কোনটার? সেটা হচ্ছে আমাদের বলতো কোনটা? কৃষির। দেখো কৃষির সাথে নববর্ষের একটা সম্পর্ক আছে। কি নববর্ষ পালন হইতো মূলত কিভাবে? ওই টাইমটাতে হচ্ছে সবার বাড়িতে ধান উঠতো, তাই না? তৎকালীন মানে গ্রীষ্মের শুরুতে একদম বৈশাখ মাসে সবার বাড়িতে ধান টান উঠতেছে, একটা আনন্দমুখর পরিবেশ। এবং আমাদের দেশের মানুষ তো বেশিরভাগ কৃষি প্রধান আর কি, ব্যবসা বাণিজ্য, সো সমস্ত কিছুই জীবিকা নির্বাহ, এই জন্য এটা কৃষির সাথে রিলেটেড। তবে এই জিনিসটা আমাদের হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে আমরা পড়ি, নববর্ষের যে উৎসবটা তৈরি হয় সেটার সূত্র ধরে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পূর্ব, অসুবিধা নাই। সো নবান্ন কার চিত্রকর্ম? এগেইন এই জিনিসটা আমাদের কিসের মধ্যে পড়ে বলতো? এই জিনিসটা আমাদের পড়ে হচ্ছে সাম্প্রতিক, হচ্ছে নবান্ন কার চিত্রকর্ম, সরি সাম্প্রতিক না। অনেকগুলো কোশ্চেন পড়তে পড়তে মাথা এখন আমার নিজেরও কাজ করতেছে না, তোমরা অবশ্যই ধরে ফেলতেছ। এরা হচ্ছে আমাদের বিখ্যাত ব্যক্তি এবং হচ্ছে কর্মের মধ্যে, বিখ্যাত ব্যক্তি এবং তার কর্মের মধ্যে চিত্রশিল্পী হইতে পারে, এখানে হচ্ছে তোমার বিভিন্ন হচ্ছে গায়ক সুরকার হইতে পারে, এই জিনিসগুলা। বাই দ্য ওয়ে, যক্ষার জন্য টিকা হচ্ছে দেওয়া হয় কোনটা? যক্ষার জন্য কোনটা টিকে দেওয়া হয়? দেখো তো, এই যে এটা বিসিজি, যক্ষা টক্ষা, এগুলো সাম্প্রতিক সময়ে রিলেটেড ছিল। এবং তোমাদের একটা কথা বলে রাখি, এই সমস্ত তথ্য তোমরা যা যা দেখতে পাচ্ছ, আমার কাছে এখানে বইটা নাই, আমার কাছে শুধু রিটেন বইটা আছে। তোমরা যারা যারা আমাদের কোর্সে ভর্তি হইতে মানে এখন পর্যন্ত কনফিউজড আছো, তো আমাদের হচ্ছে চিন্তা ভাবনা করতেছো যে আমাদের ভাইয়ারা এখানে কিভাবে পড়াবে, চান্স পাবো কিনা, হ্যাঁ তোমাদের জন্য বললি জিকে নিয়ে তোমার কোনো টেনশন নাই, আমি তোমাদের এখানে 30 যাতে পাইতে পারো এই প্রিপারেশন আমি গোছাই দেবো। সাম্প্রতিকে তুমি সর্বোচ্চ কমন পাবো আমার শীট থেকে, এটা কোনো হচ্ছে ইয়া নাই। এবং সমস্ত কিছু আমি তোমাকে নিজে হাতে ধরে পড়াবো, তোমার অন্যান্য ভাইয়ারাও থাকবে, সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু। সুতরাং তোমরা যারা ভর্তি হইতে চাও, তোমরা এক কোর্সের মধ্যেই কিন্তু সকল ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে পারবে। এবং রিটেন বই সহ আমরা যে আরো 3টা বই দিচ্ছি বাংলা ইংরেজি জিকের জন্য, সেগুলো তোমরা হচ্ছে আমাদের শেষ মুহূর্তে রিভিশনের জন্য অনেক কাজে লাগবে তোমার। স্পেশালি আমার জিকে বইটা আমি খুবই প্রোফাউন্ডলি বানাচ্ছি, সুতরাং ওইটা তোমরা যদি পড়ো শেষ মুহূর্তে রিভিশনের কাজ তোমার হয়ে যাবে। এরপরে সুশাসনের মূলনীতি কোনটা? এগেইন মৌলিক বিষয়াবলী, এটা হচ্ছে পরিণীতি থেকে আসছে, মৌলিক বিষয়াবলী পরিণীতি থেকে, সেটা হচ্ছে জবাবদিহিতা। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? ইপিজেড টিপিজেড এগুলো অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, অর্থনীতি একেবারে বেসিক জিনিস, সেটা হচ্ছে নীলফামারী। এরপরে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল। দেখো মাতারবাড়ি যে বিদ্যুৎ কেন্দ্র, এই জিনিস তৎকালীন সময় সাম্প্রতিকের সাথে রিলেটেড ছিল, এই জিনিস তৎকালীন সময় সাম্প্রতিকের সাথে রিলেটেড ছিল। একটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভবনের ল্যান্ডগুলোকে যুক্ত করে, ল্যান্ড প্যান, এগুলো আমরা আইসিটির মধ্যে পড়ছি।
এগুলো আমরা আইসিটির মধ্যে পড়ছি, সুতরাং অ্যাগেইন মৌলিক জিকের ব্যাপারটা এখানে কিন্তু চলে আসছে। বিশ্ববিদ্যালয় মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, রাইট, আমরা জানি। বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীর সাল কোনটা? এটাও সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে, 2023 সাল, এটাও সাম্প্রতিক থেকে আলোচিত ছিল। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া যে জেলায়, একদিন মুক্তিযুদ্ধ থেকে একটা কোশ্চেন আসছে। মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসা কখনোই বিরত হয় না, বুঝতে পারছো? টপিক ম্যাপিংটা একটু দেখি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে একটা আসছে, সাম্প্রতিক থেকে 9টা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। আলোচিত যুদ্ধ বিগ্রহ থেকে, সংবিধান থেকে, আন্তর্জাতিক সংস্থা, বিখ্যাত ব্যক্তি তাদের উল্লেখযোগ্য কর্ম, খেলাধুলা, পুরস্কার, মৌলিক জিকে থেকে 3টা কোশ্চেন, বাংলাদেশ পরিচিতি, উল্লেখযোগ্য দ্বীপ, নদী থেকে যে কোশ্চেনটা আসলো। সো এইটার চাইতে আমি বলবো একদম শেষের দিক, এইটার ম্যাপিংটা তো তুমি তোমার হাতে হাতে করতেছো। এরা চাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেষের। সো ওইটা আমি নির্ভুলভাবে করবো। এখানে 2-1টা হয়তো ওলট পালট হতে পারে, মানে হচ্ছে কয়েকটা টপিক 2-1টা এই জিনিসটা হচ্ছে আমি হচ্ছে লিখে দিছিলাম। সো যে টাইপ করছে হয়তো ভুল টুল করতে পারে, বাট শেষেরটা আমি নিজে একদম সুন্দর করে টাইপ টুইপ করে তোমাদের দিব। এটা নিয়ে কোনো পেইন নেই, আমি আরেকবার পুরো অ্যানালিসিস করে দিব। বাট এইটা আমি খুব একটা ফোকাস কেন করতেছি না, কারণ তোমরা আমার সাথে সাথে অ্যানালিসিস করতেছো। সো শেষে যে অ্যানালিসিসটা দিব আমি, সেইটা অনেক বেশি কাজে দিবে, সেটা আমি নিজে করবো। সো লাস্ট ইয়ার আমরা যে 5 বছরের সলভ করার কথা বলেছি, এটা হচ্ছে 21-22 সেশন। ওকে, সো আমরা একটু তাড়াতাড়ি করে 21-22 সেশনটা দেখে ফেলি। আমরা সিস্টেম বুঝে গেছি কিভাবে করতে হয়, সুতরাং আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের যে 21-22 সেশনের কোয়েশ্চেনগুলো, এগুলো সলভ করতে আমাদের খুব একটা টাইম এবার লাগবে না। সো প্রথমত যেইটা জলবায়ু নিয়ামক নয়, একদম জলবায়ু দেখেই বুঝে গেছো এই টপিকটা হচ্ছে আমাদের বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে, রাইট? আবহাওয়া জলবায়ু নিয়ে, পরিবর্তন না, ঠিক, আমাদের টপিক হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু নিয়ে। এরপরে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানে যে তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের মধ্যে ফেলতে পারো। তাহলে টপিকটা হচ্ছে আমাদের। এখন দেখো, এই জিনিসটা আমরা সংবিধানের মধ্যে না ফেলে আমরা এটাকে কিন্তু মুক্তিযুদ্ধ টপিকের মধ্যেও ফেলতে পারি, কারণ এই যে সময়কালটা 21-22 সেশন, তৎকালীন সময় মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, এগুলো অনেক বেশি হাইলাইটেড ছিল। সুতরাং আমরা এটাকে মুক্তিযুদ্ধের মধ্যে ফেলতে পারি, অসুবিধা হয় না। এরপরে জানুয়ারি 2022-এ অনুষ্ঠিত বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বাংলাদেশের না, বেসিক্যালি খেলাধুলা এবং পুরস্কার সাম্প্রতিক রিলেটেড। তাহলে টপিক কোনটা? খেলাধুলা, পুরস্কার সাম্প্রতিক রিলেটেড। লিখতেছো তো সবাই নোট করে নাকি? এরপরে যেটি সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের নাম, সাম্প্রতিক মানে হচ্ছে সাম্প্রতিক দেয়াই আছে, এইটা হচ্ছে সাম্প্রতিকের সামনে 1 দিয়ে ফেলো। ওকে, এরপরে কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় কোনটা? অর্থনীতি, বেসিক অর্থনীতি, এটা হচ্ছে বেসিক ইকোনমিক্স। তার মানে টপিক কোনটা? টপিক হচ্ছে মৌলিক জিকে। কি বললাম? টপিক হচ্ছে মৌলিক জিকে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন 3টা অনুষদ হলো। ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন অনুষদ, তার মানে এটা প্রশ্নটা আসছে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কিত। মোটামুটি দেখতে পাচ্ছ ঢাবি, তার উল্লেখযোগ্য কার্যক্রম, প্লাস হচ্ছে ঢাবি সম্পর্কিত যে বেসিক তথ্য, এই সবগুলো আমাদের ইম্পর্টেন্ট। ঢাবি সম্পর্কিত সাম্প্রতিক হলে তো কথাই নাই। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের শিক্ষা, এই টপিকের আন্ডারে আমরা হচ্ছে এটা পড়বে। প্রথমে কিন্তু 3টা অনুষদ ছিল, 3টা হল ছিল, এগুলো নিয়ে আমি পড়াবো তোমাদের। মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান হলো, দেখো, মানব সম্পদ উন্নয়ন, পভার্টি দূরীকরণ, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, এই সব কাজ একদম ইন্টারন্যাশনালি হ্যান্ডেল করা হয়। সুতরাং এইটাকে আমরা হচ্ছে কিসের মধ্যে ফেলতে পারি? আন্তর্জাতিক সংস্থার মধ্যে ফেলতে পারি। এবং এখানে তাদের উপাদান হচ্ছে, এখানে বলতে বলা হয়েছে, এখানে হচ্ছে পরিবেশ উন্নয়ন। এটা হচ্ছে বেসিক যে একটা সেন্স। তুমি যখন আন্তর্জাতিক মানে সংস্থাগুলো নিয়ে বিস্তারিত পড়বা, তাদের কার্যক্রম সম্পর্কে জানবা, তখন এই ধরনের প্রশ্নের অ্যান্সার ইজিলি করতে পারবা। বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়, তাহলে এটা কোথা থেকে আসলো? আমরা কিন্তু এর আগেও একবার এরকম হচ্ছে টপিক দেখছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম। তাহলে টপিক লিখে ফেলো 1। এরপরে চলে আসো, ইভিএম দ্বারা বোঝায় হচ্ছে আমাদের ইলেকট্রিক ভোটিং মেশিন। এই জিনিসটা হচ্ছে ওই যে তৎকালীন সময় নির্বাচন নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল, তাই না? নির্বাচন হয়েছিল তো তখন। সো এই নির্বাচনের জন্য এটা খুব বেশি মানে রিলেভেন্ট হয়ে গেছে আর কি। সো আমরা হচ্ছে মানে নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, এমন না যে নির্বাচন হইতেছিল। ওকে, সো এইবার হচ্ছে মানে নতুন একটা সংযোজন এই জিনিসটা। সো এটা হচ্ছে আমরা সাম্প্রতিকের মধ্যেই ধরবো। এরপরে সাম্প্রতিক, অথবা দেখো সাম্প্রতিক হিসাবে না মানলেও এটা বিবিধ হিসাবে ধরতে পারো, এটা কোনো প্যারা নাই। মানে এটা নির্দিষ্ট টপিক আইডেন্টিফাই না করতে পারলে বিবিধ হিসাবে আমরা ধরতে পারি। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা, তার মানে জাতিসংঘের বেসিক তথ্য, দ্যাট মিনস আমরা বলতে পারি এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা থেকে আসছে। এরপরে জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি? সেটা হচ্ছে
আমাদের কি বলতো ইউনিফেম। ইউএন উইমেনও আছে একটা, বাট এই দুটা কিন্তু আলাদাভাবে মিক্স করে ফেললে হবে না। আমরা যখন আন্তর্জাতিক সংস্থা পড়বো তখন এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। তাহলে টপিকটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংস্থা। এরপরে আঞ্চলিক সংকট মোকাবেলায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব জাতিসংঘের এসক্যাপের ৭৮তম অধিবেশনে উপস্থাপিত হয়েছে কোনটা বলতো? কয়টা? 5টা। তার মানে হচ্ছে এখন দেখো এই অ্যান্সার তো ডাজন্ট ম্যাটার, আমাদের যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে টপিক কোনটা? আন্তর্জাতিক সংস্থা, কিন্তু এটা হচ্ছে সাম্প্রতিক রিলেটেড। এখন দেখো এটাকে আন্তর্জাতিক সংস্থার মধ্যে আমরা না ফেললেও চলে, এটা আমরা সাম্প্রতিকের মধ্যে ফেলবো। হ্যাঁ, এটা জাতিসংঘের মধ্যে তার হচ্ছে সে উপস্থাপন করছে, এর মানে হচ্ছে জাতিসংঘ না, এই জিনিস হচ্ছে সাম্প্রতিকের মধ্যে আমাদের পড়বে। ওকে, তাহলে টপিক হচ্ছে সাম্প্রতিক। দেখো যেটি বাজারের বৈশিষ্ট্য নয়, বাজার বলতে আমরা অর্থনীতির বাজারগুলোকে বোঝাই। তোমরা যারা অর্থনীতি পড়ছো তারা জানো, তার মানে এইটা হচ্ছে আমাদের মৌলিক জিকে থেকে আসছে। তার মানে আমাদের টপিকটা কি সুন্দর করে নোট করে লিখে ফেলো, আমাদের টপিকটা হচ্ছে মৌলিক জিকে। ঠিক আছে, মৌলিক জিকের মধ্যে থেকে এই কোশ্চেনটা আসছে। এটা হচ্ছে পুনর্নির্ধারিত চুক্তি। এরপরে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কততম বিশ্বকাপ? এটা হচ্ছে আমাদের 22তম বিশ্বকাপ। তৎকালীন সময় এই জিনিসটা ছিল একটা সাম্প্রতিক তথ্য। এর পরবর্তী প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ কি? আমাদের এটা অর্থনীতি থেকে আসছে। ভোগের বৃদ্ধি, ইকোনমিক্স, তার মানে মৌলিক জিকে। ঠিক আছে, লিখতে পারতেছো তো? +1 দিবা মৌলিক জিকে। এরপরে জয় বাংলা জাতীয় স্লোগান হিসাবে ঘোষিত হয় কবে? জয় বাংলা জাতীয় স্লোগান হিসাবে ঘোষিত হয় কবে? এটা কিন্তু সাম্প্রতিক তথ্য ছিল 2022 সালে। +1, সাম্প্রতিকে +1 দিয়ে দিবা। এরপরে ডাইনামিক ওয়েবসাইট আইসিটি, তাই না? আইসিটি, আরে ভাই আইসিটি মৌলিক জিকে আবার এক, তার মানে বুঝতে পারতেছো অনেক ইম্পর্টেন্ট। G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র। G7 আন্তর্জাতিক সংস্থা। কি বললাম? আন্তর্জাতিক সংস্থা। তাহলে G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র কোনটা? মাথায় রাখো, এটা হচ্ছে জাপান। ঠিক আছে, এটা হচ্ছে জাপান। জরুরি সেবা নম্বর। এখন জরুরি সেবা নম্বরগুলো আমরা একটু পড়বো, কারণ এগুলো অন্যান্য ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। 3 স্টার না দিয়ে 2 স্টার দিয়ে আমরা জরুরি সেবা নম্বরটা পড়বো। ঠিক আছে, 105, 999, তারপরে আরো যা যা আছে এগুলো আমরা একটু পড়বো। জাতীয় পরিচয়পত্র। এরপরে বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যেই শাসকের আমলে? এটা হচ্ছে আমাদের আলাউদ্দিন হোসেন শাহ। আসছে কোন টপিক থেকে? প্রাচীন বাংলার ইতিহাস থেকে। কি বললাম? প্রাচীন বাংলার ইতিহাস থেকে। এরপরে বাংলাদেশ ডেল্টা প্ল্যান, এই যে দেখছো বলছিলাম না, এই যে সহায়তাকারী দেশ নিয়ে নেদারল্যান্ডস, যেটা এই জিনিসটা 2বার রিপিট হয়েছে, দেখতে পাচ্ছ? 21-22 সেশন একবার আসছে। এটা কেন আসছে? কারণ এই জিনিসটা তখন একটা আলোচনায় ছিল, এই জিনিসটা তখন আলোচনায় ছিল। এরপরে মারিউপোল ইউক্রেনের একটা কি বলতো বন্দর নগরী। সো এই মারিউপোল নিয়ে কেন কোশ্চেন আসছে ইউক্রেনের? কারণ এই জায়গায় হচ্ছে যুদ্ধ হইতেছিল, হয়েছিল। সুতরাং এটাকে আমরা সাম্প্রতিকের মধ্যে ফেলতে পারি। এটা হচ্ছে সাম্প্রতিক, ঠিক আছে? দুইটাই কিন্তু সাম্প্রতিক। +1 এভাবে করে দিয়ে ফেলো। এরপরে পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্র বা দেশের নাম কি? এইটা হচ্ছে দেশ পরিচিতি। আমরা এই টপিকটা তো অলরেডি লিখছি। সো দেশ পরিচিতি এখানে লিখবা হচ্ছে আন্তর্জাতিক। ঠিক আছে, দেশ পরিচিতি। ওকে, নবীনতম প্রজাতন্ত্রের দেশ তৎকালীন সময় ছিল বারবাডোস। এরপরে আসো, যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়? সাজেক ভ্যালি। কদিন আগে আমরা গেছিলাম, সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ। এগুলো হচ্ছে বাংলাদেশের বিখ্যাত যে জায়গা এগুলো আমরা যখন সাজেক ভ্যালি নিয়ে পড়বো তখন এই বৈশিষ্ট্য আমরা পড়বো যে এটা হচ্ছে সাজেক ভ্যালি। হ্যাঁ, সাজেক ভ্যালি সবার অন্যতম হচ্ছে, এটাকে রাঙামাটির ছাদ বলা হয়। এরপরে এনআইসি নিচের যেটির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত? এটা হচ্ছে আমাদের ল্যান্ড কার্ড। এনআইসি হচ্ছে ল্যান্ড কার্ডের সাথে সম্পর্কযুক্ত। এই জিনিসটা আমরা আইসিটির বেসিকের সাথে রিলেট করে পড়বো। এরপরে আমার টপিক হচ্ছে আইসিটি বেসিক, মৌলিক জিকে হচ্ছে আমাদের টপিক। সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠানে যে স্থানে আয়োজিত হয়? দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। আমাদের বাংলাদেশের জন্য অনেক জায়গায় ফান্ড কালেক্ট করা হয়েছিল, এবং এইটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কে ফান্ড কালেক্ট করা হয়েছিল সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। এখানে পণ্ডিত রবিশঙ্কর, এটা নাম তোমরা জানছো, তো সবাই মিলে তাদের যারা ছিল এরা সবাই মিলে হচ্ছে এক জায়গায় এই কনসার্টের যে টিকিট সেই টাকা হচ্ছে আমাদের হচ্ছে শরণার্থী শিবিরে দিয়েছিল, যেটা ইন্ডিয়াতে ছিল তৎকালীন সময় মুক্তিযুদ্ধের সময়। তাহলে এটা রিলেট করে কিসের সাথে? টপিক কোনটা? বাংলাদেশের মুক্তিযুদ্ধ। নিজেকে জানো বিখ্যাত উক্তির মধ্যে পড়ে, সুতরাং সুন্দর করে এটা করে ফেলবা। এই টপিকটা হচ্ছে সক্রেটিস। হ্যাঁ, নো দাই সেলফ। স্বর্ণপাম হচ্ছে চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার কোনটা? পুরস্কার এবং হচ্ছে খেলাধুলা। অ্যাগেন +1 দিয়ে দিবা যদি অলরেডি হচ্ছে একটা টপিক এসে থাকে, কান পুরস্কার। এরপরে টেকসই উন্নয়ন লক্ষ্য বা হচ্ছে SDG,
এই জিনিসগুলা হচ্ছে আমাদের বেসিক্যালি সাম্প্রতিকের থাকে সাম্প্রতিক, বুঝতে পারছো? এসডিজি তখন হচ্ছে ঘোষণা করা হয়েছিল 21 থেকে 25, 25 থেকে 30, 5 বছরের, হয় না? তো সুতরাং এই জিনিসটা হচ্ছে সাম্প্রতিকের মধ্যে পড়ে। এরপরে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর, এটা হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে আমাদের কিসের বলতো, প্রতিরক্ষা। তাহলে এইখানে আমরা টপিকটা যেটা পাই সেটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। তার মানে আমরা যে টপিকগুলো পাইলাম, কয়টা করে প্রশ্ন আসছে আমি একটু ম্যাপিংটা দেখি। এখানে সাম্প্রতিক থেকে ওভারঅল 5টা কোয়েশ্চেন আসছে, তুলনামূলক কম আসছে, তাই না? বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে 2টা, আন্তর্জাতিক সংস্থা থেকে 3টা, উক্তি থেকে 1টা, আবহাওয়া জলবায়ু 1টা, জরুরি সেবা নম্বর থেকে 1টা, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য 1টা, বিবিধ 2টা, সরকার ব্যবস্থা 1টা, প্রাচীন বাংলা ইতিহাস 1টা, দেশ পরিচিতি এটা থেকে 1টা আসছে, খেলাধুলা পুরস্কার সাম্প্রতিক রিলেটেড টোটাল 4টা, মৌলিক জিকে থেকে 1টা কোয়েশ্চেন আসছে, সরি মৌলিক জিকে থেকে একটু বেশি কোয়েশ্চেন আসছে, আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখলাম। অসুবিধা নাই, এই ম্যাপিংটা তোমরা করছো। এইটার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি শেষে যেটা দেখাবো, ওইখানে হচ্ছে আমি সমস্ত কিছু একদম বেসিক্যালি আমাদের একটা এস্টিমেটেড প্রায়োরিটি লিস্ট জানলেই হয়, একদম কাটায় কাটায় সত্য হইতে হবে সমস্ত কিছু তা না, বাট এই টপিকগুলো ইম্পর্টেন্ট আমরা এমনিতেই জানি, সুতরাং এটা নিয়ে পেইন নেই খুব একটা। উল্লেখযোগ্য দ্বীপ, নদী, খাল, বিল এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়ি, এখান থেকে হচ্ছে একটা টপিক আসছে। সো এইবার আমি তোমাদের যেটা দেখাতে যাচ্ছি, এই জিনিস বাংলাদেশের জিকে যারা পড়ে, আমি জানি না সবাই হচ্ছে এতভাবে একদম নিজে প্র্যাকটিক্যালি বিশ্লেষণ করে তোমাদের এভাবে দেখাইছে কিনা, আই ডোন্ট নো, বাট আমি অনেক কষ্ট করে 2 দিন যাবত খেটে এই পুরো জিনিসগুলো হচ্ছে বানাইছি, তোমাদেরকে দিচ্ছি। এবং তোমরা যারা হচ্ছে একটা কথা বলে রাখা ভালো, অলমোস্ট শেষ পর্যায়ে যারা হচ্ছে আমার সাথে জিকে প্রস্তুতি নিতে চাও, ডেফিনেটলি তোমরা হচ্ছে আমার যে চ্যানেল, ইউটিউব চ্যানেল নয়ন জিকে সিটি এবং ফেসবুকে, সেখানে সাবস্ক্রাইব করতে পারো। এবং আমার তো সেপারেট আপাতত কোনো কোর্স নেই, তবে স্বপ্নঢাবির যে কোর্সটা আমি যেখানে পড়াই, বেসিক্যালি আমাদের একটা কোর্সে তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের সকল ইউনিভার্সিটির প্রস্তুতি গোছাইতে পারবা, রিটেন সহ। এবং রিটেনের জন্য এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট বুকস ইন বাংলাদেশ। এবং আমরা 4টা বই দিচ্ছি টোটাল, 3টা হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, যেটা শেষ মুহূর্তে রিভিশনের জন্য বিশালভাবে হেল্প করবে। স্পেশালি সাধারণ জ্ঞান বইটা, যেটা আমি নিজে হচ্ছে বানাবো, এবং এইটা তোমাদের কাছে চলে যাবে। এইটা শেষ মুহূর্তে একবার পড়লে তোমার আর কিছু প্রয়োজন নাই, তুমি এখান থেকে 25+ নম্বর কিন্তু ক্যারি করতে পারবা। সো দেখো, আমরা হচ্ছে এখন মেইন বিশ্লেষণটা দেখে আমরা স্লাইড থেকে বেরোই, একটু ওয়ার্ড মানে পিডিএফ এর মধ্যে চলে যাই, কারণ এই স্লাইডের মধ্যে পুরোটা ধরবে না। সো দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যে টপিক ম্যাপিং করলাম, সেটার একটা আলটিমেট এই জায়গাতে একটা অ্যানালিসিস আমি তোমাদের জন্য তৈরি করছি। এখানে আমি যতগুলো টপিক এটার মধ্যে পড়ছে, সবগুলো টপিক আমি এখানে রাখছি। আমরা যে টপিকগুলো পাইছি কমন টপিক থেকে শুরু করে, এখানে বিগত 5 বছরে কতবার আসছে ওই টপিক। যেমন এখানে সাম্প্রতিক বিষয়াবলী 5 বছরে 5 বারই আসছে এখানে। তারপর আন্তর্জাতিক সংস্থা থেকে 5 বছরে 5 বারই কোয়েশ্চেন আসছে। মৌলিক জিকে থেকে 5 বারই কোয়েশ্চেন আসে। তোমার আলোচিত যুদ্ধ বিগ্রহ থেকে 3 বার কোয়েশ্চেন আসছে 5 বারের মধ্যে। এরপরে দেখো আন্তর্জাতিক চুক্তি, ভাষা আন্দোলন, হ্যাঁ, তারপরে এই যে হচ্ছে বাংলাদেশের প্রথম, পৃথিবীতে প্রথম, এইগুলা কয়বার করে আসছে এই জিনিস এখানে দেয়া আছে। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই জায়গাতে সাল ওয়াইজ কয়বার আসছে। তোমার 21-22 সেশনে সাম্প্রতিক থেকে 5টা কোয়েশ্চেন আসছে। তোমার হচ্ছে সাম্প্রতিক থেকে 23-24 সেশন, 22-23 সেশনে 9টা আসছে। এরপরে 7টা আসছে, 24-25-এ 11টা আসছে। গত বছর 9টা প্রশ্ন আসছে, তাই না? ওভারঅল আমার অ্যাপ্রক্সিমেটলি 41টা প্রশ্ন আসছে। এখন দেখো, এই 41টাই যে সবার, তুমি যদি অ্যানালাইসিস করো, তোমার যেখানে 41টাই হবে, এটা না একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে। ধরো আমি একটা জিনিস সাম্প্রতিকের মধ্যে ফালাই নাই, আমি অন্য জায়গায় ফালাইছি। আমি কিসের মধ্যে ফালাইছি? আমি ফালাইছি ধরো হচ্ছে সাম্প্রতিক যুদ্ধ বিগ্রহের মধ্যে, ব্র্যাকেটে লিখছে সাম্প্রতিক রিলেটেড, বাট অ্যাকচুয়াল আমি সাম্প্রতিকের মধ্যে ফালাইনি। সো একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে, বাট আমরা এক্স্যাক্টলি এই প্রশ্ন কয়টা আসছে এটা তো আর পরীক্ষা আসবে না। আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা ওভারঅল একটা আইডিয়া পাবো এই পুরো অ্যানালিসিসটা দেখলে, যে কোন টপিকগুলো সবচাইতে বেশিবার আসছে এবং কোন টপিকগুলো আমাদের হচ্ছে প্রায়োরিটি দিতে হবে পরীক্ষার সময়। তাহলে এই অ্যানালিসিসটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতে কয়বার কোন টপিক আসছে। আমি হচ্ছে এইটা তোমরা হচ্ছে নিজেরাও কোর্স অ্যানালিসিস ডেফিনেটলি। সো আমাদের হচ্ছে যে আমার যে জিকে বইটা থাকবে, সেখানে এইটা নিয়ে হচ্ছে আমাদের একদম পৃষ্ঠার মধ্যে এটা দেয়া থাকবে অ্যানালিসিসটা, অসুবিধা হবে না তোমাদের। হ্যাঁ, সকল ইউনিভার্সিটির জন্যই আমি এরকম একটা করে দিয়ে ফেলবো। এবং এখানে প্রায়োরিটি লিস্ট আমি একটা তৈরি করেছি, যেইগুলো বেশিবার আসছে ওইগুলাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। সো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ কিনা, সাম্প্রতিক বিষয়গুলি এটা 5 স্টার আমার প্রায়োরিটি, এবং এটা প্রতি বছর। এখানে আমি একটা হচ্ছে মন্তব্য এখানে রাখছি, যে ট্রেন্ডটা হচ্ছে আমি দেখার জন্য মোট কয়বার আসছে এটা রাখছি, এবং টপিক যেটা সেটা। সো প্রথম সাম্প্রতিক বিষয়গুলি এটা আমরা হচ্ছে 5 স্টার দিয়ে পড়বো। আন্তর্জাতিক সংস্থা 4 স্টার, খেলাধুলা 4 স্টার। বেসিক্যালি এখানে স্টারের দিকে যদি নাও তাকাও,
তোমার এখানে 23 নম্বর পর্যন্ত 22-23 নম্বর পর্যন্ত যাই থাকবে সবগুলাই ইম্পর্টেন্ট, সবগুলাই পড়বা, বাট কোনগুলো আগে পরে পড়বা সেটার প্রায়োরিটি এটা তুমি ধরতে পারো যে এইগুলাকে আমি সর্বোচ্চ পরীক্ষার আগের দিন রিভিউ করার মতো কোনো টপিক কোনটা, সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। এইরকম ভাবে তুমি প্রায়োরিটি লিস্টটা মাথার মধ্যে সেট করবা, ঠিক আছে? কয়বার আসছে, এখানে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, মোট এটা 4 স্টার, এটা 13বার 13টা প্রশ্ন আসছে ওভারঅল, ঠিক আছে? একদম 5 বছরে 13টা প্রশ্ন আসছে। এরপর এটা ধারাবাহিকভাবে আসে, এই জিনিসটা হচ্ছে মাঝারি মানে মোটামুটিভাবে আসে, নিয়মিত আসে বাংলাদেশের সংবিধান থেকে। সাম্প্রতিক এখানে দেখো আন্তর্জাতিক চুক্তি, যুদ্ধ বিগ্রহ, এগুলো হচ্ছে সাম্প্রতিকভাবে মানে সাম্প্রতিক হচ্ছে এগুলো গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এরপরে হচ্ছে আবহাওয়া জলবায়ু, এগুলো মাঝে মধ্যে আসে, 1 বছরের বেশি আসছে প্রাচীন সভ্যতা, এবং যেবার আসছে এবার অনেক বেশি আসছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এগুলো অনিয়মিত বাট প্রশ্ন আসে, আমাদের জন্য ইম্পর্টেন্ট। বিবিধের কোনো নির্দিষ্ট ট্রেন্ড নাই, এটা যে কোনো সময় এনি টাইম যে কোনোভাবে আসতে পারে। জরুরি সেবা নম্বর খুব কম আসে, ভাষা আন্দোলন থেকে কোয়েশ্চেন খুব কম আসে, আমাদের বেসিক্যালি মুক্তিযুদ্ধ থেকেও মুক্তিযুদ্ধ থেকে অনেক বেশি কোশ্চেন এখানে আসে। সো মেন কথা হচ্ছে তোমরা সবাই হচ্ছে থাকবা, প্রস্তুত থাকবা যে আমাদের যত যা আছে এই টপিকগুলো যেগুলো আমরা দিলাম, আমি হচ্ছে এগুলো নিয়ে তোমাদের আলাদাভাবে এই পিডিএফটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট আমি যে ভিডিওটা দিব সেখানে হচ্ছে নয়ন জিকেসিটিতে সেগুলো তোমরা পাবা, সেখানে আমি তোমাদের হচ্ছে পুরো যে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর ভর্তি সার্কুলার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে দিব। সেখানে হচ্ছে এরকম অ্যানালিসিস, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস সেগুলোও থাকবে। আমি চাই তোমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে, এবং সমস্ত কিছু আমি চেষ্টা করবো একদম উইদাউট এনি কস্টিংস, ফ্রিতে দিতে। কারণ অনলাইনে এখন তোমরা দেখতে পারবা সব কিছু ব্যবসার উপরে চলে, আর আমি চাচ্ছি ব্যাপারটা একটু ডিফারেন্টলি ডাইভার্ট করতে। সো আমার সাথে থাকো, তোমাদের ডেফিনেটলি হেল্প হবে। অল দ্য বেস্ট সবাইকে। যারা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও, কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে, বা হচ্ছে ইউটিউবে দেখে থাকলে ডেফিনেটলি ইউটিউবে দেখতেছো, সো এখান থেকে তোমরা আমাদের ওই ফিচার্সগুলো একবার চেক করতে পারো। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতেছি, বাদ বাকি তোমার পরিশ্রম এবং সৃষ্টিকর্তার ইচ্ছা। ডেফিনেটলি অল দ্য বেস্ট সবাইকে।